চল আজকে আমরা কি ওই গ্যাসিয়াস স্টেটের পার্ট 2 সেকেন্ড ক্লাস পার্ট 2 মানে সেকেন্ড ক্লাস করব। আগের দিনের ক্লাসে যে জিনিসগুলো করেছি সেগুলো আগের দিনই বললাম, সিলেবাসে মেনশন করা নেই, কিন্তু আমাদের করতে হয়েছে। তার কারণটা হচ্ছে যে গ্যাস মলিকিউলগুলোর মধ্যে কী ধরনের অ্যাট্রাকশন ফোর্স কাজ করে, মানে ভ্যান ডের ওয়াল ফোর্স, সেই সম্বন্ধে আমাদের কনসেপ্ট থাকা দরকার। আমরা আমাদের আইডিয়াল গ্যাস যে ইকুয়েশন পিভি ইকুয়াল টু এনআরটি, এই ইকুয়েশনটা কীভাবে এলো, চার্লস ল, বয়েলস ল, এই জিনিসগুলো আমাদের বুঝতে হতো। তাই চার্লস ল, বয়েলস ল নিয়ে বলে আমরা পিভি ইকুয়াল টু এনআরটি ইকুয়েশন অবধি পড়েছিলাম, এবং ওখানে দেখেছিলাম পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট যেটা কে, সেটা সমস্ত গ্যাসের জন্য একই থাকে, তাই ওটাকে আমরা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বলেছিলাম। সার্বজনীন গ্যাস ধ্রুবক, সবার জন্য ওর ভ্যালুটা একই, এবং ওই আর এর ভ্যালুটাকে আমরা জুল পার মোল পার কেলভিনে দেখেছি, আমরা লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিনে দেখেছি, এবং ক্যালোরি পার মোল পার কেলভিনে দেখেছি। ওটাকে কিলো ক্যালোরিতেও কনভার্ট করে নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। ওটা দেখার পর তারপরের পার্ট থেকে আমরা স্টার্ট করব। এরপরেই আমাদের গ্যাসের গ্যাসীয় তত্ত্ব, যেটা তোদের সিলেবাসে মেনশন করা রয়েছে, সেখান থেকে শুরু হবে। কিন্তু প্রিলিমিনারি কনসেপ্টটা না বুঝলে এর পরের পার্টগুলোকে বুঝতে অসুবিধা। তাই বলছি, যাদের ওই মাধ্যমিকে এই জিনিসগুলো পড়ে এসেছিস, যারা জানিস কনসেপ্ট ক্লিয়ার, তাদের আগের ক্লাসটা স্কিপ করে দিলেও হবে। যাদের মনে হচ্ছে ভুলে গেছি ঠিক করে, মাধ্যমিকের ওগুলো আমার মনে পড়ছে না, বা 9, 10 যে ক্লাসেই পড়েছিলি আমার মনে নেই, যে ক্লাসেই এই চার্লস ল, বয়েলস ল গুলো পড়েছিলি মনে পড়ছে না, একবার রিক্যাপ করে নিলে বেটার। আমি রেকমেন্ড করবো আগের ক্লাসটাকে একবার দেখে নেওয়া, তাহলে গ্যাসের যে ইন্টারঅ্যাক্টিং যে ফোর্সগুলো, ভ্যান ডের ওয়াল ফোর্স, কি টাইপের ফোর্স, এই বিষয়টা সম্বন্ধে ক্লিয়ার ধারণা থাকলে অর্গানিকের ক্ষেত্রেও আমরা সুবিধা পাবো, প্লাস পিভি ইকুয়াল টু এনআরটি ইকুয়েশনটা বুঝতেও আমাদের সুবিধা হবে। তাই আগের ক্লাসটা দেখে নেওয়াটা রেকমেন্ডেড। কেউ যদি জানিস আগে থেকে তাহলে ঠিক আছে, স্কিপ করে দে। না জানলে, সিলেবাসে নেই, জানি না, তাও দেখলাম না, তাহলে করিস না। সিলেবাসে নেই আমি মানছি, সবকিছু সবসময় সিলেবাস দেখে পড়লে হবে না, কিছু জিনিস আমাদের সিলেবাসের বাইরে গিয়েও একটু জানতে হবে বাকিদের থেকে বেটার সাবজেক্টে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, ঠিক আছে? তাই সবসময় শুধু সিলেবাস দেখে পড়লে হবে না, একটু সিলেবাসের বাইরে গিয়েও পড়তে হবে। বেশ, আজকে এখানে একটা ছোট্ট একটা জিনিস আছে, যেটা বলে নিলেই কমপ্লিট হয়ে যাবে। এটা সেটা হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট, ঠিক আছে? বোলজম্যান কনস্ট্যান্ট খুবই সিম্পল একটা জিনিস, আগে নাম দেখ, বোলজম্যান কনস্ট্যান্ট, BOLTZ, বোল্টজম্যান কনস্ট্যান্ট। সো বোলজম্যান কনস্ট্যান্ট কিছুই না, এইটুকু জিনিস। বোলজম্যান কনস্ট্যান্টকে আমরা স্মল কে দিয়ে ডিনোট করবো, এবং এই স্মল কে হচ্ছে আমার যে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, সেই ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বা মোলার গ্যাস ধ্রুবক যে আর, তাকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করে দিলেই আমার বোলজম্যান কনস্ট্যান্ট চলে আসবে। তাহলে যখন আমরা কি বলবো, একটা গ্যাস মলিকিউলের জন্য আলোচনা করব, কারণ আর এন মানে কি, অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেলের জন্য ইন্ডিভিজুয়ালি, মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেলের জন্য হচ্ছে আর, একটা পার্টিকেলের জন্য যেটা হবে সেটা কি হবে, আর ডিভাইডেড বাই এন। তাহলে এক মোল গ্যাসের জন্য যদি গ্যাস কনস্ট্যান্ট আর হয়, মানে মোলার গ্যাস ধ্রুবক, তাহলে একটা গ্যাস পার্টিকেলের জন্য কি হবে, আর বাই এন। এই আর বাই এন কেই আমরা নতুন একটা কনস্ট্যান্ট কে বা বোলজম্যান কনস্ট্যান্ট বলছি। সিজিএস এ আর্ক পার কেলভিন হবে, আর এখানে যদি এখানে আবার জুল পার কেলভিন হবে। আগেরটা অন্যগুলোতে কি ছিল, জুল পার মোল পার কেলভিন, কারণ প্রতি মোলে কতটা, এখানে প্রতি মোল নয়, প্রতি একটা পার্টিকেলের জন্য, তাই মোল পার মোল ওটা বেরিয়ে চলে গেছে, শুধু জুল পার কেলভিন পড়ে থাকলো, এটুকুই। দিস ইজ ইওর বোলজম্যান কনস্ট্যান্ট, আর কিছুই না। আর এখানে নিচে কি দিয়েছে, আদর্শ গ্যাস সমীকরণের একটা প্রয়োগ করে, এই প্রয়োগটা আমরা যখন ইকুইলিব্রিয়াম পড়বো না নেক্সট সেমিস্টারে, তখন আবার পিভি ইকুয়াল টু এনআরটির এই প্রয়োগটা আমরা করবো সেখানেও। এখানে আমরা জিনিসটাকে কিভাবে প্রয়োগ করতে পারি দেখ, আমরা আলাদা করে লেখার কিছু নেই, পিভি ইকুয়াল টু এনআরটি, রাইট? পিভি ইকুয়াল টু এনআরটি, আমি এখানে একটা জিনিস বলে নিই। আমরা যখন মোল কনসেপ্ট পড়েছিলাম তখন বলেছিলাম নাম্বার অফ মোলস আমরা কি করে বার করবো, গিভেন মাস বাই মোলার মাস। যদি মনে না পড়ে, স্ট্রেংথ সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি ক্লাস দেখবি। তাহলে আমরা নাম্বার অফ মোলস কি করে ক্যালকুলেট করতে পারি, এন, গিভেন মাস যদি স্মল এম হয়, ডিভাইডেড বাই সেই পার্টিকেলটা যদি অ্যাটম হয় তাহলে তার অ্যাটমিক মাস, মলিকিউল হলে তার মলিকুলার মাস। তাহলে আমার ফর্মুলাটা ছিল পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে এখানে কি হয়ে যাবে, পিভি ইকুয়াল টু গিভেন মাস বাই মোলার মাস, গিভেন মাস বাই মোলার মাস ইন্টু আরটি, পিভি ইকুয়াল টু। তাহলে এখান থেকে আমি যদি কোনো একটা গ্যাসের মলিকিউলার মাস, দুটোই রেড হয়ে আছে দাঁড়া, এখান থেকে যদি কোনো একটা গ্যাসের আমরা মোলার মাস বা মলিকিউলার মাস বার করতে চাই, মলিকিউলার মাস বলা মানে প্রতি মোলের যা মাস সেটাই মলিকিউলার মাস। তাই মোলার মাস মানে হচ্ছে অত গ্রাম পার মোল, আর মলিকিউলার মাস মানে হচ্ছে গ্রাম। তাহলে মলিকিউলার, কারণ মলিকিউলার মাসের সমান মানে 1 মোল, তাই মলিকিউলার মাসকে আমরা মোলার মাসও বলতে পারি, মানে প্রতি মোলের মাস কত। আচ্ছা, এমটাকে যদি আমরা এখান থেকে ক্যালকুলেট করতে চাই, তাহলে ক্যাপিটাল এম এদিকে নিয়ে চলে এলাম, বাকি স্মল এম ইন্টু আরটি ডিভাইডেড বাই পিভি। এই ডেটাগুলো জেনে গেলেই আমি কোনো একটা গ্যাস মলিকিউলের বা গ্যাসের অ্যাটমের মলিকুলার মাস বা অ্যাটমিক মাসটা আমরা ক্যালকুলেট করে নিতে পারবো। এটা একটা। আর একটা জিনিস আমরা কি করতে পারি, ডেনসিটি ইকুয়াল টু কি জানি, ডেনসিটি ইকুয়াল টু হচ্ছে মাস বাই ভলিউম। তাহলে এই ইকুয়েশন থেকে দেখ ডেনসিটি বার করতে পারবি, মাস বাই ভলিউম তুই যদি করে দিস তাহলে ওখান থেকে ডেনসিটি চলে আসবে। আমি আর কিছু লিখছি না, কারণ এই জিনিসগুলো তোর বইয়ে দেওয়া রয়েছে,
1 সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে m বার করতে পারলাম। আর কারো ডেনসিটি ইকুয়াল টু আমরা কি জানি, ডেনসিটি মানে হচ্ছে m বাই v। তো ডেনসিটি যদি m বাই v হয়, এই ইকুয়েশন ইউজ কর, এই ইকুয়েশনটা, এই পার্টিকুলার ইকুয়েশনটা আমি যদি ইউজ করি, m টাকে যদি এদিকে পাঠাই আর v টাকে যদি এখানে নিয়ে আসি, তাহলে p ইনটু m হচ্ছে স্মল m ডিভাইডেড বাই v ইনটু RT। এইটাই হচ্ছে আমার ডেনসিটি, কারণ মাস বাই ভলিউম, গ্যাসের মাস কত বলিস না, মোলার মাস, মোলার মাসটা তো তার মাস, এক মোলার মাস নিয়েছি কতটা, যতটা মাস নিয়েছি তার জন্য ডেনসিটি মাস বাই ভলিউম। তাহলে এখান থেকে ডি চলে এলো, তাহলে এই যে m বাই ভিটা আমি dRT লিখতে পারি, তাহলে pm ইকুয়াল টু dRT, d ইকুয়াল টু pm বাই RT। এখান থেকে এই ফর্মুলাটা চলে এলো। ঠিক আছে, এই দুটো দেখে নিলেই হবে, আর বাকি এদিকে আর তেমন কিছু ঝামেলা নেই। নেক্সট চল, বাকি এগুলোকে নিয়ে করেছে দেখ। d1 বাই d2 মাস যদি মোলার একই আলাদা একই গ্যাসের জন্য আমরা যদি নিই, তাহলে মোলার মাসটা তার কনস্ট্যান্ট থাকবে, তাহলে আর তো রিয়েল গ্যাস কনস্ট্যান্ট, ওটা তো ডিভিশন হয়ে বেরিয়ে চলে যাবে, তাহলে p1 বাই p2 t2 বাই t1 দুটোর জন্য ডিভিশন করে বার করতে পারো। ওই ফর্মুলাগুলোকেই ঘুরিয়ে করেছে, আর কিছু না। আর এখানে হচ্ছে সম্মিলিত গ্যাস সূত্র। সম্মিলিত গ্যাস সূত্রের ক্ষেত্রে বলেছে আমরা জানি pv ইকুয়াল টু nRT, তাহলে p1 v1 ইকুয়াল টু n1 RT1, আর p2 v2 মানে হচ্ছে n2 RT2। তাহলে দুটো থেকে তুই যদি r বার করে নিস, তলায় তলায় যদি r এর মান যেহেতু কনস্ট্যান্ট, তাহলে p1 v1 বাই t1 ইকুয়াল টু p2 v2 বাই t2। আর n1 টা তো রয়েছে, যদি n1 আর n2 এর ভ্যালুটা যদি সেম হয়ে যায়, তাহলে p1 v1 বাই t1 ইকুয়াল টু p2 v2 বাই t2। যেমন বয়েলস ল থেকে আমরা পেয়েছিলাম p1 v1 ইকুয়াল টু p2 v2। আমি যদি টোটাল গ্যাস ইকুয়েশনটাকে ইউজ করি, মানে চার্লসের লকেও যদি ইনক্লুড করে দিই, তাহলে আমার দাঁড়ায় p1 v1 বাই t1 ইকুয়াল টু p2 v2 বাই t2, বা এখানে n1 বাই n2 ছিল, n1 আর n2 কে যদি সমান হয়ে যায় সেক্ষেত্রে এই সিচুয়েশনটা বাস হয়ে গেল। এই যে 2 নম্বর ইকুয়েশন, এই যে 2 নম্বর ইকুয়েশনটাকে চার্লস এবং বয়েলের সূত্রের সমন্বয়ে প্রাপ্ত সমীকরণকে নির্দেশ করে, এটাই আর কি। যদি এখানে n1 আর n2টা যদি সমান হয়ে যায়, সেখানে একই জিনিস ঘুরিয়ে আসছে, আর তেমন কিছু বলার নেই। চাপের প্রযোজ্যতা ঠিক আছে, এখানে কিছু নিউমেরিক্যাল আছে, এই গাণিতিক যে নিউমেরিক্যাল গুলো রয়েছে, এই নিউমেরিক্যাল গুলো দেখবি একদম ডাইরেক্ট ফর্মুলা দিয়ে নিউমেরিক্যাল আছে, কোনো অসুবিধা কিছু নেই। কোনো আমি আর হাতে ধরে করাচ্ছি না, নয়তো অনেক টাইম কনজিউম হবে। এই জিনিসগুলো তুই নিজে পড়লেই বুঝতে পারবি। আমি ফর্মুলাটা বলে দিলাম, যে জিনিসগুলো তুই নিজে পড়ে বুঝতে পারবি না, সেই চ্যাপ্টারের নিউমেরিক্যাল গুলো বা সেই জিনিসপত্রগুলো আমি হাতে ধরে করিয়েছি, যেগুলো ডাইরেক্ট ফর্মুলা, সেগুলো একবার নিজে করে নিবি। কোনো নিউমেরিক্যালে যদি প্রবলেম হয়, গ্রুপে এই যে হোয়াটসঅ্যাপের নাম্বার আছে, জয়েন করে যাবি গ্রুপে, হোয়াটসঅ্যাপের লিঙ্ক পেয়ে যাবি, গ্রুপে জয়েন, ওখানে জয়েন করে যেটা প্রবলেম হবে মেসেজ করে দিবি, স্ক্রিনশট তুলে পাঠিয়ে দিবি, ছবি তুলে পাঠিয়ে দিবি, সলভ করে বলে দেবো বা বুঝিয়ে দেবো, ওটা নিয়ে কোনো ব্যাপার না। আচ্ছা, এবার এই ফর্মুলা আছে, আরো কিছু নিউমেরিক্যাল আছে। হ্যাঁ, আমি সেই ছবিটা তুলিনি, আমি ডাইরেক্ট গ্যাসের আংশিক চাপের কনসেপ্টে চলে গেলাম। ঠিক আছে, এখানে অনেক কথা রয়েছে, আমি কনসেপ্টটাকে বুঝিয়ে নিই। আংশিক চাপের কথাটা কি বলছে দেখ। ধর একটা গ্যাস পাত্র, গ্যাস জার আমি নিলাম, এটা একটা গ্যাস জার। এই গ্যাস জারে ধর অনেক ধরনের গ্যাস আছে। ধর অনেক ধরনের গ্যাস আছে বলতে প্রথমে ধর ইওলো কিছু গ্যাস পার্টিকেল রয়েছে। হ্যাঁ, ইওলো কিছু গ্যাস পার্টিকেল রয়েছে। ইওলো গ্যাস পার্টিকেলটার নাম্বার অফ মোলস আমি বললাম, ইওলো যে গ্যাস পার্টিকেলটা তার নাম্বার, এটাকে বললাম এ পার্টিকেল, এবং এর নাম্বার অফ মোলস হচ্ছে n1। আচ্ছা, ইওলো ছাড়া তার সাথে ধর এখানে কিছু গ্রিন পার্টিকেল রয়েছে। গ্রিন পার্টিকেল গুলোকে আমি বললাম বি পার্টিকেল, এবং এদের নাম্বার অফ মোলস হচ্ছে n2। এছাড়া এর সাথে ধর আর কোন কালারটা দেখতে পাওয়া যাবে, গ্রিন ব্লুটা দেখতে পাওয়া যাবে। আর কিছু ধর এখানে ব্লু গ্যাস পার্টিকেল রয়েছে। এই ব্লু গ্যাস পার্টিকেল গুলো, এইটাকে একটু নিচের দিক করে লিখি দাঁড়া। এই ব্লু গ্যাস পার্টিকেল ধর রয়েছে তোর কিছু, এই ব্লু গ্যাস পার্টিকেল গুলোকে বললাম সি, এটা রয়েছে n3 মোল। এইটা আমার সিচুয়েশন। তাহলে 3 ধরনের গ্যাস পার্টিকেল এক জায়গায় মিশে রয়েছে। প্রবাবলি আমি এখানে স্ক্রিনে যেটা দেখছি না, সেখানে গ্রিন আর ব্লুটাকে একই কালার দেখাচ্ছে। আমি জানি না রেকর্ডে ইউটিউবে কি কালার দেখাবে, আমি এখানে ডেস্কটপে যে স্ক্রিন দেখছি সেখানে সব একই কালার দেখাচ্ছে, মানে বি আর সি এর কালারটা একই দেখাচ্ছে। এবার ইউটিউবে যতক্ষণ আপলোড হচ্ছে আমি বুঝতে পারছি না কি হচ্ছে, কারণ এটা হতে পারে যে ক্যামেরা যেটা রেকর্ড করছে সেটা এই ইয়েলো আর ব্লু দুটোরই ওয়েভলেন্থকে সেম জায়গাতে ক্যাচ করছে নাকি জানি না, অথবা যে ডিসপ্লেতে দেখছি সেই ডিসপ্লেটা হয়তো দেখাতে পারছে না। দুটোর মধ্যে কিছু একটা হবে। ইউটিউবে আপলোড না হওয়া পর্যন্ত আমি বুঝতে পারছি না এই দুটো কালারকে একই লাগছে না আলাদা। তবে তোদের বোঝানোর জন্য বলি, বিটা গ্রিন কালার নিয়েছি আর সিটাকে আমি কিন্তু ব্লু কালার নিয়েছি। ঠিক আছে, গ্রিন আর ব্লু দুটো আলাদা আলাদা কালার নিয়েছি। তবে এবিসি বললাম, 3টে আলাদা আলাদা গ্যাস মলিকিউল রয়েছে। ঠিক আছে, আমরা এবার মোল ফ্র্যাকশন ক্যালকুলেট করতে জানি। মোল ফ্র্যাকশন আমরা প্রতিটা গ্যাসের জন্য ক্যালকুলেট করতে জানি। তাহলে মোল ফ্র্যাকশন অফ এ, এটাকে ধর আমি হোয়াইটে লিখি। মোল ফ্র্যাকশন আমরা ক্যালকুলেট করতে জানি। মোল ফ্র্যাকশন অফ এ মানে কি জানি, নাম্বার অফ মোলস অফ এ ডিভাইডেড বাই টোটাল মোল, ডিভাইডেড বাই টোটাল মোল। মোল ফ্র্যাকশন অফ বি কি আসবে, মোল ফ্র্যাকশন অফ বি আসবে মোলস অফ বি বাই টোটাল মোল। আর মোল ফ্র্যাকশন অফ সি কি আসবে, মোলস অফ সি বাই
বাই টোটাল মোল। এইভাবে আমি তিনটে গ্যাসের মোল ফ্র্যাকশন বার করতে পারি। এগুলো সাম বেসিক কনসেপ্ট কেমিস্ট্রি পার্ট, এগুলো নিয়ে নিশ্চয়ই কোনো প্রবলেম নেই। তাহলে যেগুলো আমরা জানি সেগুলো আমি বলে নিলাম। এবার আমি পার্সিয়াল প্রেসারের কনসেপ্টে আসি। এই যে গ্যাস মলিকিউলগুলো পাত্রের দেওয়ালে রয়েছে, এই গ্যাস মলিকিউলগুলো কন্টিনিউয়াসলি পাত্রের দেওয়ালে ছোটাছুটি করছে এবং এই পাত্রের দেওয়ালে ছোটাছুটি করে কন্টিনিউয়াসলি পাত্রের যে ইনার ওয়াল, সেই ইনার ওয়ালে ধাক্কা খাচ্ছে। পাত্রের যে ইনার ওয়াল, সেই ইনার ওয়ালে সবাই ধাক্কা দিচ্ছে। এই পাত্রের ইনার ওয়ালে ধাক্কা দেওয়ার ফলে পাত্রের ইনার ওয়ালে একটা প্রেসার তৈরি হচ্ছে। সেটাই হচ্ছে এই গ্যাসের দ্বারা পাত্রের ইনার ওয়ালে যে প্রেসার, সেটা হচ্ছে প্রেসার, মানে সেটা হচ্ছে টোটাল প্রেসার। এই যে টোটাল প্রেসারটা, এই যে টোটাল প্রেসারটা, এই যে টোটাল প্রেসার বা টোটাল চাপ যেটা, সেই চাপটা নিশ্চয়ই এ একা দিচ্ছে না, বি একা দিচ্ছে না, সি একা দিচ্ছে না। এ কিছুটা কন্ট্রিবিউট করছে, এ পার্টিকেলে যেমন ধাক্কা খাচ্ছে, বি পার্টিকেলে ধাক্কা খাচ্ছে, সি পার্টিকেলে ধাক্কা খাচ্ছে। তাহলে এই যে গ্যাসের পাত্রের ইনার ওয়ালে যে টোটাল প্রেসারটা, এই টোটাল প্রেসারের জন্য এ এবং বি এবং সি তিনজনই দায়ী। তাহলে টোটাল প্রেসারকে আমি যদি ক্যাপিটাল পি দিয়ে লিখি, তাহলে পাত্রের দেওয়ালে এ নিজস্ব কিছু একটা প্রেসার দিচ্ছে, সেটাকে স্মল পি অফ এ বললাম। বি কিছুটা প্রেসার দিচ্ছে, স্মল পি অফ বি বললাম। সি কিছুটা প্রেসার দিচ্ছে, স্মল পি অফ সি বললাম। তাহলে টোটাল প্রেসারটার জন্য দায়ী এ এর ধাক্কা, এ এর প্রেসার, বি এর প্রেসার এবং সি এর প্রেসার। প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি যে পরিমাণ প্রেসার দিচ্ছে সবটাকে যদি যোগ করে দিই, তাহলেই পাত্রের ভিতরে টোটাল প্রেসারটা আমরা পেয়ে যাব। কমন সেন্স, তাই তো? ধর কোনো একটা বস্তুকে তুই আর তোর বন্ধু মিলে কোনো একটা ভারী কোনো জিনিস বা ভারী কোনো ধর কিছু একটা বস্তা আছে, তুই একদিকে ধরেছিস, তোর বন্ধু একদিকে ধরেছে, বস্তাটাকে টেনে নিয়ে আসছি। তাহলে বস্তার উপর টোটাল যে বল প্রয়োগ হচ্ছে, সেটা তুই যতটা বল প্রয়োগ করছিস এবং তোর বন্ধু যতটা বল প্রয়োগ করছে, সেই দুটো যোগফলের সমান। তাহলে সেখানে তোর কন্ট্রিবিউশন কিছুটা, তোর বন্ধুর কন্ট্রিবিউশন কিছুটা। সেরকমই পাত্রের ইনার ওয়ালে টোটাল যে প্রেসারটা, সেই প্রেসারে এ, বি এবং সি প্রত্যেকে কিছু না কিছু করে কন্ট্রিবিউট করছে। এই যে স্মল পি অফ এ, এই জিনিসটাকেই আমরা বলি আংশিক চাপ। তাহলে পার্শিয়াল প্রেসার, পার্শিয়াল প্রেসার, পার্শিয়াল প্রেসার এটা কার জন্য? এটা হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ এ, এটা পার্শিয়াল প্রেসার অফ বি, আর এটা পার্শিয়াল প্রেসার অফ সি। সেম ওয়েতে তাহলে এই যে প্রত্যেকটা অনেক গ্যাস মিশ্রণে প্রতিটা ইন্ডিভিজুয়াল যে গ্যাস পার্টিকেল রয়েছে, সেই গ্যাস পার্টিকেল গুলো মানে এ টাইপের গ্যাস পার্টিকেলের যে প্রেসার ইম্পার্ট করছে পাত্রের দেওয়ালে, সেটা হচ্ছে ওই পার্টিকুলার গ্যাস পার্টিকেলটার পার্শিয়াল প্রেসার। বি পার্টিকেল গুলো টোটাল, মানে যেটা বি ইন দ্য সেন্স আমার এখানে যেটা গ্রিন পার্টিকেল রয়েছে, গ্রিন পার্টিকেল গুলো মিলে, গ্রিন পার্টিকেল রয়েছে N2 মোল পরিমাণ। তাহলে N2 মোল পরিমাণ বি পার্টিকেল পাত্রের দেওয়ালে যে প্রেসারটা দিচ্ছে, সেটা হচ্ছে বি পার্টিকেলের পার্শিয়াল প্রেসার। সেম ওয়েতে N3 মোল পরিমাণ সি পার্টিকেল যে প্রেসার দিচ্ছে, সেটা হচ্ছে পাত্রের ইনার ওয়ালে সি পার্টিকেলের পার্শিয়াল প্রেসার। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? বেশ, এতদূর পর্যন্ত আমরা বুঝলাম। নেক্সট, এতদূর পর্যন্ত বুঝলাম। নেক্সট একটু দেখি, সেখানে একটা ফোন আসছে। বেশ, এবার আমরা ফর্মুলেশন করতে হবে কেন মোল ফ্র্যাকশন করলাম আর পার্শিয়াল প্রেসার এবং টোটাল প্রেসার। এই যে তিন ধরনের টার্মিনোলজি শিখলাম, আমরা এই তিন ধরনের টার্মিনোলজির সাথে একটা সম্পর্ক স্থাপন করতে চলেছি। ওটাই আমার পার্শিয়াল প্রেসারের যে ফর্মুলা, ওটাই আমার থ্রু আউট দ্য কেমিস্ট্রি দরকার পড়বে আরো অনেক চ্যাপ্টারে, ঠিক আছে? বেশ, দেখ, আমি যদি টোটাল প্রেসার বলি, টোটাল প্রেসার ইকুয়াল টু, বা আমি যদি লিখি টোটাল প্রেসার পি ইকুয়াল টু এ বি সি, এটা তো লিখেছি। আর আমি মেন ফর্মুলা লিখতে পারি পি ভি ইকুয়াল টু এন আর টি লিখতে পারি। এটা হচ্ছে টোটাল প্রেসারের জন্য। এটা এন মানে কি হচ্ছে, যেখানে লিখে দিই, যেখানে এন মানে হচ্ছে N1 প্লাস N2 প্লাস N3, ঠিক আছে? ভি মানে হচ্ছে পাত্রের গ্যাস যারটা রেখেছি সেটা যেটা ভলিউম, সেটাই হচ্ছে ভলিউমটা ভিটা। এনটা হচ্ছে টোটাল নাম্বার অফ মোলস, আর তো সার্বজনীন গ্যাস ধ্রুবক, টি হচ্ছে যে টেম্পারেচার হচ্ছে, পি হচ্ছে এই টোটাল প্রেসারটা। এবার ইন্ডিভিজুয়াল গুলোর জন্য আমি যদি বলি, ইন্ডিভিজুয়াল গুলোর জন্য আমি কি বলতে পারি? পি এ ইন্টু ভি, ওই ভি ভলিউমের মধ্যেই রয়েছে N1 আর টি। পি বি ভি ইকুয়াল টু আমি কি বলতে পারি? N2 আর টি। আর পিসি ইন্টু ভি ইকুয়াল টু আমি কি বলতে পারি? N3 আর টি। এইটা আমরা বলতে পারি, এই তিনটে। বোঝা গেছে কথাটা? বুঝলি কি বুঝলি না? বুঝতে পারা গেছে? যদি আমরা ফর্মুলা লাগাই পিভি ইকুয়াল টু এনআরটি, যেটা লেখা আছে পিভি ইকুয়াল টু এনআরটি, এই ফর্মুলাটা যদি লাগাই, তাহলে এখানে 1 2 3 বলেছে, আমি পিএ পিবি পিসি বলেছি। তাহলে পিএ ইন্টু ভি সবাই একটা সিঙ্গেল ভলিউম গ্যাস জারের মধ্যেই রয়েছে, তাই ভলিউমটা সবার জন্যই সেম লিখতে পারি। এবার যদি 2 নম্বরের সাথে 1 নম্বরকে ভাগ করে দিই, তাহলে কি দাঁড়াবে এখান থেকে?
তাহলে 2 নম্বরের সাথে যদি 1 নম্বরকে আমি ভাগ করে দিই তাহলে এখান থেকে কি দাঁড়াবে? তাহলে আমরা এত দূর পর্যন্ত কাজ করে ফেলেছি। টোটালটা P, এটা টোটাল প্রেসার ইনটু টোটাল ভলিউম nRT, এখানে n মানে হচ্ছে এইটা তিনটে যোগফলের সমান, PA প্লাস PB প্লাস PC সবাই সেম ভলিউমের মধ্যে রয়েছে, এটা রয়েছে। তাহলে আমি যদি ভাগ করে দিই PA ডিভিশন কি করব, PAV বাই PV আমি যদি করে দিই তাহলে কি আসবে, স্মল PA বাই ক্যাপিটাল P, কারণ V কেটে গেল, এখান থেকে RT কেটে যাবে, তাহলে এখানে কি দাঁড়াবে, N1 বাই N দাঁড়াবে। দেখ N1 বাই N। আর এখানে আমি যখন পার্শিয়াল প্রেসারের ক্যালকুলেশনটা করেছিলাম, পার্শিয়াল প্রেসারের আমি যে ক্যালকুলেশনটা করেছিলাম, এই পার্শিয়াল প্রেসারে সবাই ডিভাইডেড বাই কি আছে, ডিভাইডেড বাই N1 প্লাস N2 প্লাস N3, এটাই তো আসলে টোটাল মোল। ক্যাপিটাল N ইকুয়াল টু N1 প্লাস N2 প্লাস N3, এটাই তো টোটাল মোল। তাহলে আমি এখানে কি পেলাম, মোল ফ্র্যাকশন অফ A পেয়ে গেলাম। দেখ N1 বাই N এটা হচ্ছে মোল ফ্র্যাকশন অফ A, এর মোল ফ্র্যাকশন হলো। বেশ, এর মোল ফ্র্যাকশন যদি হয়, নেক্সট লাইনে আমি লিখতে পারবো পার্শিয়াল প্রেসার অফ A ইকুয়াল টু, দেখ এটা মোল ফ্র্যাকশন, তাহলে মোল ফ্র্যাকশন অফ A ইনটু টোটাল প্রেসার। সেম ওয়েতে একইভাবে আমি ফর্মুলা লিখতে পারবো পার্শিয়াল প্রেসার অফ B হচ্ছে টোটাল প্রেসার ইনটু মোল ফ্র্যাকশন অফ B। সেম ওয়েতে লিখতে পারবো পার্শিয়াল প্রেসার অফ C মানে হচ্ছে টোটাল প্রেসার ইনটু মোল ফ্র্যাকশন অফ C। তাহলে এটাই হচ্ছে এখান থেকে আমার মেন শেখার, যেটা পরীক্ষাতে দরকার পড়বে, এই ফর্মুলাটা। কোন একটা পার্টিকুলার গ্যাস মলিকিউলের মোল পার্শিয়াল প্রেসার হবে টোটাল প্রেসার ইনটু ওই পার্টিকেলটার মোল ফ্র্যাকশনের সাথে সমান। এইটাই আমাদের আলটিমেটলি পড়তে হবে, এটা পড়লেই হয়ে যাবে। বেশ, দেখ চল তাহলে বই আমি মার্ক করে দিই। তাহলে আলটিমেটলি যেটা দাঁড়ায় P ith, তাহলে ithতম যদি কোনো একটা গ্যাস থাকে সেটা হবে সেই গ্যাসটার মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসারের গুণফলের সমান। এটাই হচ্ছে মেন ফর্মুলা। পরের পেজে এখানে ফর্মুলাটা আকারেও লেখা রয়েছে যে সুতরাং পরস্পরের সঙ্গে বিক্রিয়া করেন, এটা একটা ইম্পর্টেন্ট। মোল ফ্র্যাকশন বার করার ক্ষেত্রে আমি বলতে ভুলে গেছিলাম, এটা একটা ইম্পর্টেন্ট, পরস্পরের সাথে বিক্রিয়া করে না এরকম সিস্টেমের জন্যই বার করতে পারবো। তুই এমন দুটো গ্যাসকে মিশিয়ে দিলি যারা রিয়াকশন করে থার্ড কোন একটা গ্যাস দিয়ে দিচ্ছে, তখন কিন্তু এটা এরকম করে ইউজ করতে পারবো না। এরূপ একাধিক গ্যাসের সমন্বয়ে গঠিত গ্যাস মিশ্রণের গ্যাসীয় উপাদানের আংশিক চাপ কি হবে, মিশ্রণে উক্ত উপাদানের মোল ফ্র্যাকশন ইনটু মিশ্রণের টোটাল প্রেসার, ঠিক আছে, মোট প্রেসার। এটা করে দিলে আমরা মোল ফ্র্যাকশন পেয়ে যাব। এখানে আমাদের মোল ফ্র্যাকশন নিয়ে আর নতুন কিছু পড়ার দরকার নেই, এইটা পড়লেই পারবি। নিচে এসব পড়ার পর কিছু নিউমেরিক্যাল আছে, সেই নিউমেরিক্যাল গুলো দেখে নিবি, ঠিক আছে। এই আইপিএমটি লিখেছে 2014, কারণ যতদিন আগে অবধি নিট ছিল না, অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট ছিল, সেখানে এরকম দেখ ডাইরেক্ট কোশ্চেন পড়েছে, ঠিক আছে, করে নিতে পারবি। এবার আমরা পড়বো গ্যাসের ব্যাপন। একটা হচ্ছে ডিফিউশন এন্ড ইফিউশন। ডিফিউশন আর ইফিউশনের মধ্যে তফাৎ কি? ডিফিউশন আমরা সবাই জানি, ব্যাপন ছোট ক্লাসে কি লেখা থাকতো, একটা জলের কাঁচের গ্লাস নিলি, তার মধ্যে একটা দিকে তুই যদি কালির এক ফোঁটা কালি দিয়ে দিস, তাহলে কি হবে, ধীরে ধীরে কালিটা গোটা জলের মধ্যে ছড়িয়ে পড়বে, গোটা জলটা নীল রঙের হয়ে যাবে। অথবা ঘরের এক কোণে, যেটা এটাও অনেক বই লেখা থাকে, ঘরের এক কোণে ধূপকাঠি লাগালে কিছুক্ষণের মধ্যে গোটা ঘরের অন্য প্রান্তেও ধূপকাঠির সুগন্ধ পৌঁছে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, একটা হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে পার্টিকেল গুলো ছড়িয়ে পড়ছে। দিস ইজ ইউর ডিফিউশন অর ব্যাপন, ঠিক আছে। তাহলে যেমন এখানে এই ছবিটা দিয়েছে, দেখ এ গ্যাস আর বি গ্যাস, তাদের মধ্যে স্টপ কক লাগানো ছিল, স্টপ ককটা লাগানো, কেউ কারোর সাথে মিশতে পারছে না। যেই স্টপ ককটা খুলে দিয়েছে, দুটো গ্যাস অটোমেটিক্যালি একের সাথে মিশে গেল, এই ঘটনাটাই তোর ডিফিউশন। তাহলে যে ধর্মের জন্য দুই বা ততোধিক গ্যাস, মিনিমাম দুটো গ্যাস তো লাগবেই, দুই বা ততোধিক গ্যাস তাদের ঘনত্ব বা আণবিক ভর নির্বিশেষে, ডেনসিটির উপরেও নির্ভর করছে না, তার মলিকুলার মাসের উপরেও নির্ভর করছে না, বাহ্যিক কোনো সাহায্য ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে মিশ্রিত হয়, তাকে গ্যাসের ব্যাপন বলে। দিস ইজ ইউর ব্যাপন অর ডিফিউশন। তাহলে ইফিউশনটা কি? ইফিউশনটা ডিফিউশনেরই একটা স্পেশাল কেস, নিচে দেওয়া থাকবে, দেখ গ্যাসের ছিদ্র ব্যাপন। তাহলে ছিদ্র ব্যাপনটাকেই আমরা বলবো ইফিউশন। তাহলে আগে এই ডেফিনেশনটা ক্লিয়ার রাখি। তাহলে ছিদ্র ব্যাপন, বাংলাতে কোনো অসুবিধা হচ্ছে না, গ্যাসের ব্যাপন, গ্যাসের ছিদ্র ব্যাপন। ইংলিশে যদি কোনো পরীক্ষা দিতে গেলে ইংলিশে কোশ্চেন বা কিছু ট্রিক করতে চাইলো, তখন এই টার্মটা এরকম টাইপের ছোট ছোট টার্মেই তো ট্রিকটা করে। তাহলে ইফিউশন মানে হচ্ছে গ্যাসের ছিদ্র ব্যাপন, যখন কোনো একটা ছোট্ট ছিদ্র থাকবে, একদিকে কোনো গ্যাস থাকবে না, মানে ভ্যাকিউম থাকলো, মানে লো প্রেসার জোন, আর একদিকে প্রচুর গ্যাস রয়েছে, তাহলে হাই প্রেসার জোন। একটা ছিদ্র থাকলে গ্যাসটা অটোমেটিক্যালি একদিক থেকে গিয়ে আরেক দিকে গিয়ে দুদিকের ডেনসিটি নয়, দুদিকের তোর পার্টিকেলের সংখ্যাটাকে সমান করে দিচ্ছে, ঠিক আছে। তো দিস ইজ ইউর ছিদ্র ব্যাপন বা ইফিউশন। তাহলে সংজ্ঞাটা পড়লেই বুঝে যাবে, আগে ডেফিনেশনটা বুঝলে এখানে হয়ে যাবে। বাকি এখানে তেমন কিচ্ছু নেই, ফর্মুলা পড়তে হবে, গ্রামসের ডিফিউশন ল, ওই ফর্মুলাটা কার সাথে কিভাবে ভ্যারি করে ওটা পড়লেই হয়ে যাবে। ওখান থেকে এন্ট্রান্স, যে কোনো এক্সামে ওখান থেকে কোশ্চেন করে, পরীক্ষাতে ওখান থেকে কোশ্চেন করে, খুব কঠিন জায়গা নয়। তাহলে যে প্রক্রিয়ায় কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাস
কি গ্যাস পাত্রের দেয়ালে উপস্থিত সূক্ষ্ম ছিদ্রের মধ্য দিয়ে নিম্নচাপ অঞ্চলে, মানে যে দিকটা ফাঁকা জায়গা সেই শূন্য স্থানে নিঃসৃত হয় তাকে ছিদ্র ব্যাপন বলে। মানে ব্যাপন জাস্ট ওয়ালটাতে একটা ছোট্ট ছিদ্র আছে তার মধ্যে দিয়ে যাচ্ছে, দিস ইজ ইউর ইফিউশন, ইংলিশের নাম ইফিউশন হয়ে গেল। ঠিক আছে, এবার গ্রাহামসের ব্যাপনের যে সূত্র, আমরা সেই সূত্রগুলো পড়বো এক এক করে, সূত্রগুলো ইম্পর্টেন্ট, আমি সূত্রগুলো মার্ক করতে করতে যাচ্ছি, হাইলাইটারটা নিয়ে পড়ে নেয়। তাহলে প্রথমটা হচ্ছে যে যদি কোনো গ্যাস, যদি একটা নির্দিষ্ট চাপ উষ্ণতায় কোনো গ্যাসের ব্যাপন বা ছিদ্র ব্যাপনের হার মানে ইউনিট টাইমে কতগুলো গ্যাস পার্টিকেল ছিদ্রের থ্রু একদিক থেকে মানে হায়ার প্রেসার জোন থেকে লোয়ার প্রেসার জোনের দিকে যাচ্ছে, দ্যাট ইজ ইউর ছিদ্র ব্যাপনের হার। ডাইরেক্ট ওকে ছিদ্র ব্যাপনের হার বলে দেবে। আর যদি গ্যাসটির ঘনত্ব ডি হয় তাহলে মেন ফর্মুলাটা হচ্ছে এটা, ঠিক আছে। আর ইনভার্সলি প্রপোর্শনাল টু রুট আন্ডার অফ ডেনসিটি, তাহলে দুটো আলাদা আলাদা যদি গ্যাস হয় এইখান থেকে মনে রাখতে হবে আর এ বাই আর বি ইকুয়াল টু রুট আন্ডার ডিবি বাই ডি এ, যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে প্রথমটা হলো ডাইরেক্ট ডেন্সিটির সাথে ফর্মুলা দিতে পারে, যে জায়গাগুলো মার্ক করছি শুধু সেই জায়গাগুলো, আর এখানে আর মানে হচ্ছে কিন্তু ছিদ্র ব্যাপনের হার। ব্যাক আবার নিম্ন উষ্ণতায় তার ডেনসিটি এবং বাষ্প ঘনত্ব, ডেনসিটি এবং ভেপার প্রেসার এরা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল, ঠিক আছে। তাহলে যদি তোকে ভেপার প্রেসার দেয়, তাহলে আমরা যে এটা পড়ে এলাম একটু আগে, তাহলে এটা আবার ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাহলে ভেপার প্রেসারের সাথে ডাইরেক্টলি হবে, তাহলে এটা হচ্ছে তোর মেন ফর্মুলা। তাহলে রুট আন্ডার বক্সে যেগুলো দেওয়া হয়েছে বক্সের গুলোই রাখবে, আর এ বাই আর বি ইকুয়াল টু রুট আন্ডার ডিবি বাই ডি এ। এখানে ক্যাপিটাল ডি টা হচ্ছে তোর ভেপার ডেনসিটি। এবার কি ব্যাপন বা ছিদ্র ব্যাপনের হার ও আণবিক ভরের মধ্যে সম্পর্ক। ভেপার ডেনসিটি ডি মানে এম ইকুয়াল টু 2d আমাদের একটা ফর্মুলা আছে, ঠিক আছে। ভেপার ডেনসিটি মলিকুলার মাসের সাথে এম ইকুয়াল টু 2d একটা ফর্মুলা হয়, এটাই পড়তে হয়, এম ইকুয়াল টু 2d। তাহলে d ইকুয়াল টু m বাই 2, তাহলে তুই যদি আর এ আর বির সাথে ডি এ ডিবির সম্পর্ক জানিস, তাহলে মলিকুলার মাসের সাথেও সম্পর্কটা বেরিয়ে চলে আসবে, বাই 2 চলে আসবে, দুটোর ক্ষেত্রে 2টা উপরে নিচে ভাগ হয়ে যাবে, তাহলে উপরে নিচে 2টা বাদ চলে যাবে, তাহলে ডাইরেক্ট এটা। তাহলে আমরা এখান থেকে আবার মলিকুলার মাসের সাথে সম্পর্ক পেয়ে গেলাম, আর এ বাই আর বি ইকুয়াল টু রুট আন্ডার এম বি বাই এম এ, এটাই দরকার। অর্থাৎ ছিদ্রব্যাপিত গ্যাসের আয়তন এবং আণবিক ভরের মধ্যে সম্পর্ক। তাহলে আবার দেখ কি আর এ মানে হচ্ছে কতটা ভলিউম গ্যাস ইউনিট টাইমে পাস হচ্ছে, আর বি মানে হচ্ছে কতটা ভলিউমের গ্যাস, মানে কতটা ভলিউম বি গ্যাস ইউনিট টাইমে ইউনিট টাইম টি টাইমের মধ্যে পাস হতে পারছে, ঠিক আছে। সেটা হচ্ছে আর এ আর আর বি। তাহলে আর এ বাই আর বি করলে টাইমটা দুটো গ্যাসের জন্য যদি আমি সেম টাইম মাপি, তো 10 সেকেন্ডে দেখলাম এ গ্যাস কতটা গেল, এতটা ভলিউম এ গ্যাস পাস হলো, আর ওই 10 সেকেন্ডের জন্য আমি বি গ্যাসের জন্য দেখলাম ভিবি ভলিউমসে পাস হলো, তাহলে এটাই। এই দুটোকে তুই যদি ডিভাইড করে দিস, আর এর সাথে ভলিউমের এটা সম্পর্ক, তাহলে ভলিউমের সাথে মাসের এই সম্পর্কটা পেয়ে গেলাম, কারণ আর এ আর বি হচ্ছে এমবি বাই এম এ, আর আর এ আর বির সাথে ভিএ বাই ভিবি, তাহলে ভিএ বাই ভিবি সমান এটা। তাহলে এই কটা যে ফর্মুলা, এই ফর্মুলাগুলো থেকে নিউমেরিক্যাল আসবে, আর কিচ্ছু বোঝার নেই, এই ফর্মুলাগুলোই হয়, এটা সম্পর্ক, ঠিক আছে। আর টাইমের সাথে আমরা যদি করি, দুটো গ্যাসের যদি দেখি যে এ একটা গ্যাস, সেই গ্যাসের ভি ভলিউম পাস হতে কতটা সময় লাগলো, বি একটা গ্যাস তারও ভি ভলিউম পরিহতে কতটা সময় লাগলো, দুটো আলাদা আলাদা যেহেতু গ্যাস, সেম ভলিউম ডিফিউজ হতে টাইম আলাদা আলাদা লাগবে। তখন আমরা এটা করলাম। আগের সিচুয়েশনটা কি করেছিলাম, আগের সিচুয়েশনটাতে আমরা করেছিলাম যে টাইমটা ফিক্স রেখেছিলাম, ইউনিট টাইম 10 সেকেন্ড, সেম টাইমে কতটা ভলিউম যায়। এখানে দেখলাম সেম ভলিউম যেতে কতটা টাইম লাগছে, তাহলে সেখান থেকে আমরা আবার টি এ টিবির সাথে এম এ এম বি সম্পর্ক বার করে নিতে পারবো, ঠিক আছে। এই হলো ব্যাপার। তাহলে এই কটা ফর্মুলা পড়ে নিলেই আমরা করে নিতে পারবো। এখানে আর কি কথা বলেছে দেখ, এখানে আর কিছু ছোট ছোট ফর্মুলা আছে, সেগুলো একটু স্পেশাল ফর্মুলা, এরকম ইয়েলো বক্স মানে এখানে কিছু স্পেশাল ফর্মুলা থাকবে। কোন নির্দিষ্ট সময়ে কোনো গ্যাসের ব্যাপন বা ছিদ্র ব্যাপনের হার যদি আর হয়, গ্যাসের চাপ যদি পি এর সঙ্গে সমানুপাতিক হয়, আণবিক ভরের এম বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে এটা একটা পাবো। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট ফর্মুলা করব কি, আর এ ডাইরেক্টলি প্রপোর্শনাল পি এ বাই রুট আন্ডার এম এ, আর বি হবে পিবি বাই রুট আন্ডার এম বি। তাহলে আর এ বাই আর বি এই ফর্মুলাটা পেলাম। প্রেসার এবং মলিকুলার মাসকে ইনক্লুড করে আমরা এরকম ফর্মুলা এন্ট্রান্সের জন্য এক্সপেক্ট করতে পারিস। আর এইদিকে দেখি আর তেমন কিছু থাকবে না, ওই একটা ফর্মুলা বাস। এখানে কিভাবে কোথায় কি প্রয়োগ হয়, এটা ছিদ্র ব্যাপনের পরীক্ষা অত কিছু দরকার নেই। এখানে যে গাণিতিক উদাহরণগুলো আছে, গাণিতিক উদাহরণগুলো দেখবি, ঠিক আছে। 1 নম্বরে দাগ দিলাম, 1 নম্বরটা নয়, অবশ্যই আমি টোটাল গাণিতিক উদাহরণটা দেখতে বলছি। কেন গাণিতিক উদাহরণগুলো আমি ধরে ধরে করাচ্ছি না, কারণ সিম্পল যে কটা ফর্মুলা বক্সে লেখা ছিল ওই ফর্মুলাগুলো ডাইরেক্ট বসছে, আলাদা করে আমার এখানে বোঝানোর কিছু নেই, তাই আমি টাইম ওয়েস্ট করছি না। যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় গ্রুপে মেসেজ করবি, ঠিক আছে। গ্রুপে গেলে সমস্ত টিচারদের নাম্বার পেয়ে যাবি, যে সাবজেক্টে অসুবিধা হবে সেই টিচারকে আলাদাভাবে পার্সোনালিও মেসেজ করতে পারিস। কোনো টিচার যে উত্তর দেবেন এমন নয়, বা তুই মেসেজ করলে কেউ কিছু খারাপ মনে করবে সেটারও কোনো ব্যাপার না। যখন ইচ্ছা 24/7 রাত 3টেতে মেসেজ করতে হলেও করবি, কোনো অসুবিধা নেই।
হ্যাঁ, রাত 3টেতে সে জেগে না থাকলে উত্তর দেবে কি করে, তাই না? পরের দিনের মধ্যে তোকে নিশ্চয়ই উত্তর দেবে। সো কোনো দ্বিধাবোধ করবি না ডাউট ক্লিয়ারের ক্ষেত্রে, কারণ তোর ডাউট ক্লিয়ার করতে হবে, তোকে পরীক্ষাতে ভালো মার্কস পেতে হবে, তোকে এন্ট্রান্স ক্লিয়ার করতে হবে, ভালো কলেজে যেতে হবে, চাকরি পেতে হবে, তাহলে তোর সবকিছু, তাই তোকে পদক্ষেপটা নিতেই হচ্ছে। বেশ, জ্ঞান তো অনেক দিলাম, পরের দিকে যাই। তাহলে এগুলো যেহেতু সিম্পল নিউমেরিক্যাল, কোনো ঝামেলা নেই, আলাদা কোনো ট্রিক নেই ভিতরে, তাই আমি কিছু বলছি না। মলিকুলার মাস ক্যালকুলেট করতে পারলে সবগুলোই করে নিতে পারবি, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের গ্যাসের গতীয় তত্ত্ব। তাহলে গ্যাসের গতীয় তত্ত্ব, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। কাইনেটিক থিওরি অফ গ্যাসেসে যেটা থাকবে সেটাকে আমাকে লাইন বাই লাইন কি কি থিওরি দেওয়া রয়েছে, দূর তারিখ সিলেক্ট হয়ে যাচ্ছে। গ্যাসের থিওরি অফ গ্যাস বা কাইনেটিক থিওরি অফ গ্যাস, কেটিজি বলি আমরা, ঠিক আছে? অনেক জায়গাতে কায়দা করে অনেকে কেটিজি বলবে, তাই যেন মানে কনফিউজ না হয়ে যায় কেটিজিটা আবার কি, কেটিজি তো কোনোদিন পড়িনি, তা নয়। আসলে কাইনেটিক থিওরি অফ গ্যাসকে আমরা কেটিজি বলি, ঠিক আছে? বেশ, এবার কাইনেটিক থিওরি অফ গ্যাসের প্রতিটা পয়েন্টকে পয়েন্ট বাই পয়েন্ট আমাদের পড়তে হবে। বিভিন্ন জায়গাতে এটা দরকার পড়ে, স্টেটমেন্ট বেস কোশ্চেন করতে পারে, দুটো পয়েন্ট লিখতে দিতে পারে, বা কি কি বেসিক জিনিসপত্র আমরা ধরে নিয়ে গ্যাস মলিকিউলের বাকি ক্যালকুলেশনগুলো করছি, সেজন্য কেটিজির প্রতিটা পয়েন্ট আমাদের জানা দরকার। তাহলে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে ম্যাক্সওয়েল, কে ইম্পর্টেন্ট লোকের নামগুলো একটু শুনে রাখে, এই নামগুলো জানা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে জানতে চাইবে না, নিজের জানার জন্য, এরা পায়োনিয়ারিং লোকজন। ম্যাক্সওয়েল, বোল্টজম্যান, ক্লসিয়াস। থার্মোডাইনামিক্সে পড়েছিস আশা করি, ফিজিক্সে থার্মোডাইনামিক্স তো এই সেমিস্টারে নেই, যখন থাকবে তখন দেখবি। বেশ, ক্লসিয়াস প্রমুখ বিজ্ঞানীর সমবেত প্রচেষ্টায় গ্যাসীয় পদার্থের গঠনাকৃতি এবং আচরণের ব্যাপারে একটি যান্ত্রিক একটা ফিজিক্যাল মডেল দেওয়ার চেষ্টা করলো। এই মডেলের উপর ভিত্তি করে যে তত্ত্ব রচিত হয়েছে সেটাকেই আমরা গ্যাসের গতীয় তত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ গ্যাস বলি। ডেফিনেশন লিখতে দেবে, সব ক্লাস 5-এ হলে তাহলে লিখতে দিত, ক্লাস 5-এ তো পড়িস না। তাহলে এই গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্যগুলো আমার জানার দরকার, লাইন বাই লাইন পড়বো, প্রতিটা স্বীকার্যকে ভালো করে বোঝার চেষ্টা করবি, কারণ এই স্বীকার্যগুলোর উপর নির্ভর করেই সমস্ত জিনিসপত্র দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে? প্রথম পয়েন্ট, প্রতিটি গ্যাস অসংখ্য অতি ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। এই কণাগুলি ওই গ্যাসের অণু বলা হয়। সবাই জানি, প্রতিটা পয়েন্ট মনে হবে খুবই সিলি, কিন্তু প্রতিটা পয়েন্টকে লাইন বাই লাইন একবার করে দেখতে হবে। এই অণুগুলোকে আমরা ধরি কঠিন, শক্ত বলের মতো, গোলাকার বল তো বললাম, এবং পূর্ণ স্থিতিস্থাপক। বেশ, একই গ্যাসের অণুগুলি সমস্ত দিক থেকেই সদৃশ্য। যদি H2 গ্যাস নিই, সমস্ত H2 মলিকিউল একই রকম, O2 নিলে সমস্ত O2 মলিকিউল একই রকম, CO2 নিলে সমস্ত CO2 মলিকিউল একই রকম। কোন গ্যাসের অণুগুলির মোট আয়তন উক্ত গ্যাসের আধারের তুলনায় নগণ্য হবে। মানে তুই এই যে ঘর, আমি যদি যে ঘরের মধ্যে আমি দাঁড়িয়ে ভিডিও রেকর্ড করছি, এই ঘরে প্রচুর গ্যাসের মলিকিউল রয়েছে, প্রচুর গ্যাসের পার্টিকেল রয়েছে। আমরা কি ধরবো, প্রতিটা ইন্ডিভিজুয়াল যে গ্যাসের পার্টিকেল, সমস্ত গ্যাসের পার্টিকেলের যদি আমি ভলিউম নিই, ইন্ডিভিজুয়াল গ্যাসের পার্টিকেলের ভলিউমটা এতটাই ছোট, সমস্ত এই ঘরের মধ্যে যত গ্যাস রয়েছে সমস্ত গ্যাসের পার্টিকেলগুলোকে যদি পাশাপাশি আমি রাখি, তারা এতটাই ছোট জায়গার হয়ে যাবে বা এতটাই কম ভলিউম দখল করবে যে টোটাল ঘরের রেসপেক্টে তাদের ভলিউমটাকে আমরা নগণ্য ধরতে পারি। যেমন বোঝানোর জন্য আমি যদি বলি, এটা একটা যদি বক্স হয়, এখানে যদি কিছু গ্যাস মলিকিউল ছড়িয়ে ছিটিয়ে থাকে, এই টোটাল গ্যাস মলিকিউলগুলোকে আমি যদি একটা জায়গাতে আনার চেষ্টা করি, তাহলে এখানে তো তাও অনেকটা ভলিউম হলো। তাহলে বলতে চাইছে, একটা ঘরে যত গ্যাস মলিকিউল রয়েছে তাদেরকে যদি আমি একটা ছোট্ট জায়গাতে নিয়ে আসি, দিয়ে টোটাল গ্যাসের যদি আমি ভলিউমটা ভাবার চেষ্টা করি, ইন্ডিভিজুয়াল গ্যাসের একটা হার্ড স্ফিয়ারের মতো ধরেছি, গোল বলের মতো ধরেছি, তাহলে তার একটা রেডিয়াস থাকবে আর, তাহলে 4/3 পাই আর কিউব করতে পারবো তার ভলিউম। তো যতগুলো গ্যাস পার্টিকেল রয়েছে ইনটু করে দিলাম, ছেড়লে তাহলে যে টোটাল ভলিউমটা দাঁড়াবে, সেটা আমার যে গ্যাস পাত্র রয়েছে বা ঘর রয়েছে সেই পাত্রের ভলিউমের তুলনায় ওই ভলিউমটাকে আমরা নগণ্য ধরতে পারবো, ঠিক আছে? এইগুলোকেই আসলে পরে ড্রব্যাক হিসাবে দাঁড়াবে, সেটাকে আমরা নগণ্য ধরবো। গ্যাসের অণুগুলি সরল রৈখিক পথে ইতস্ততভাবে স্বতঃ সঞ্চরণশীল। যেটা বলি, গ্যাস পার্টিকেলগুলো সমস্ত চারিদিকে ছোটাছুটি করছে, গ্যাস পার্টিকেলগুলো এরকম কার্ভেচারে ছুটছে না, স্ট্রেট ছুটবে, কারোর সাথে ধাক্কা খাবে, আবার একদিকে স্ট্রেট যাবে, তাহলে সরল রৈখিক পথে ছুটছে। অণুগুলি পরস্পরের সঙ্গে, নিজেদের মধ্যে এবং পাত্রের দেওয়ালের সঙ্গে অবিরত ধাক্কা খায়, এবং গ্যাস অণুগুলি কর্তৃক পাত্রের দেওয়ালে অবিরত ধাক্কা খাওয়ার ফলেই গ্যাসের চাপের সৃষ্টি হয়, ঠিক আছে? তাহলে ওই যে আগের ছবিটাতে দেখাচ্ছিলাম, যে এখানটা থেকে আমাকে এমনিও যেতে হবে, এই যে আগের ছবিটাতে এইখানটায় যে দেখালাম, গ্যাস পার্টিকেল গুলো পাত্রের ইনার ওয়ালে যে কন্টিনিউয়াসলি ধাক্কা খাচ্ছে, এক সেকেন্ড, হ্যাঁ, এই যে গ্যাস পার্টিকেল গুলো পাত্রের ইনার ওয়ালে কন্টিনিউয়াসলি ধাক্কা খাচ্ছে, তাহলে এটাই হচ্ছে গ্যাসের প্রেসারের জন্য দায়ী, ঠিক আছে? এবার আমি যদি নেক্সট পেজে যাই, এখানটায় এখানে যে কথাটা বলছিলাম, তাহলে গ্যাসের এই যে পার্টিকেল, প্রতিটা পার্টিকেল নিজেদের সাথে
প্রতিটা পার্টিকেল নিজেদের সাথে ধাক্কা খায়, তারপরে পাত্রের দেওয়ালেও ধাক্কা খায়। তাহলে নিজেদের মধ্যেও ধাক্কা খেতে পারে, আবার পাত্রের দেওয়ালেও ধাক্কা খেতে পারে। এবং এই নড়াচড়াটা, যে পার্টিকেল যা নড়াচড়া করছে সবকিছু কিন্তু সরল রৈখিক পথে র্যান্ডম মোশনে থাকবে। ঠিক আছে, তাহলে সরল রৈখিক পথে ছোটাছুটি করে, নিজেদের মধ্যে ধাক্কা খায়, পাত্রের দেওয়ালে ধাক্কা খায়। তাহলে অনেক পার্টিকেল পাত্রের দেওয়ালে যে ধাক্কা খায়, তার ফলে পাত্রের ইনার ওয়ালে আমরা একটা প্রেসারের ভ্যালু পাই। এটাই হচ্ছে গ্যাসের প্রেসার। ঠিক আছে, গ্যাসের চাপ। আচ্ছা, গ্যাস অণুগুলি পারস্পরিক সংঘর্ষ বা পাত্রের দেওয়ালের সাথে সংঘর্ষ পূর্ণ স্থিতিস্থাপক, ফলে সংঘর্ষের সময় অণুগুলোর নেট গতিশক্তির কোনো পরিবর্তন হয় না। গ্যাস অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। এই যে কন্ট্রাডিকশন চলে এলো, এটাই ধরা হয়েছে, গ্যাস অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। অথচ আমরা এর আগের যে ক্লাস, এখানে ভ্যান ডার ওয়াল ফোর্স গুলোতে এটাই আলোচনা করছিলাম যে গ্যাস মলিকিউলগুলোর মধ্যে কিভাবে অ্যাট্রাকশন ফোর্সের সৃষ্টি হয়। যদি কোনো অ্যাট্রাকশন ফোর্স না থাকতো, তাহলে গ্যাস মলিকিউলগুলোকে আমরা লিকুইড বা সলিডে কনভার্ট করে নিয়ে যেতে পারতাম না। তাহলে এখানে যে স্বীকার্যগুলো, যে গ্যাস অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, এটা একটা ভুল স্বীকার্য। বা এই যে পয়েন্টটা তুলনায় নগণ্য ধরা হচ্ছে, এটা একটা ড্রব্যাক। এই ড্রব্যাকগুলোই আমাদের পড়বো, এখান থেকেই আমাদের যে আইডিয়াল গ্যাস এক্সপ্লেন করার সময় এই জিনিসগুলো ধরে নেওয়া হয়েছিল। এখান থেকে যখন রিয়েল গ্যাস আসবে, এই জায়গাগুলো থেকে ডেভিয়েশন আসবে, সেই ডেভিয়েশনের জন্য আমাদের ভ্যান ডার ওয়াল ইকুয়েশন পড়তে হবে। এবং ইম্পর্টেন্ট, পরীক্ষাতে কোশ্চেন এলে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন থেকেই কোশ্চেন আসবে, 99% চান্সেস। ভ্যান ডার ওয়াল ইকুয়েশন এখনো বলিনি, বলবো। আচ্ছা, স্বাধীন বিচরণ করে গ্যাস অণুগুলির গড় গতিশক্তি গ্যাসের পরম উষ্ণতার সাথে সমানুপাতিক। একটু বাদে পড়বো। গ্যাসের যে কাইনেটিক এনার্জিটা, সেটা তাদের পরম উষ্ণতা মানে কেলভিনের যে টেম্পারেচারটা মাপছি, সেই টেম্পারেচারের সাথে সমানুপাতিক থাকে। এবার গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্যগুলো তার যথার্থতাটা, প্রতিটা পয়েন্টের কি যথার্থতা আছে দেখি। গ্যাসের গতীয় তত্ত্ব অনুযায়ী গ্যাস অণুগুলির মোট আয়তন গ্যাসের আধারের তুলনায় নগণ্য হয়। টোটাল যে গ্যাস ইন্ডিভিজুয়াল পার্টিকেলের ভলিউমটাকে যদি আমরা মাপি, সব পার্টিকেলগুলোর ভলিউম যদি এক জায়গায় নিই, সেই ভলিউমটা ওই গ্যাসটা যে গ্যাস জারের মধ্যে রয়েছে, সেই গ্যাস জারের টোটাল ভলিউমের থেকে কি হবে, অতি নগণ্য হবে। এটা আমাদের পস্টুলেট। এই স্বীকার্য নির্দেশ করে গ্যাস আধারের অধিকাংশ অঞ্চল অনাবদ্ধ অবস্থায় থাকে। গ্যাসের উচ্চ সংকোচনশীল ধর্ম এবং সাধারণ চাপ ও উষ্ণতায় একটি গ্যাসের অপর গ্যাসের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ার ঘটনা এই স্বীকার্যের যথার্থ প্রমাণ। মানে এই যে স্বীকার্যগুলো ধরা হয়েছিল কোন বেসিসে, স্বীকার্যগুলো এই বেসিসে ধরা হয়েছিল, দুটো গ্যাস যদি পাত্রে থাকে এবং পাত্রের তুলনায় যদি গ্যাসের টোটাল ভলিউমটা যদি খুবই ছোট হয়, তাহলে বিভিন্ন গ্যাস একে অপরের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে মিশে যেতে পারে। তার রিজনটা কি, ওই পাত্রের মোস্ট অফ দ্য জায়গায় ফাঁকা, তার জন্য প্রত্যেকে তার মধ্যে যথার্থভাবে মিশে যেতে পারে। তাহলে এটা স্বীকার্যটাকে সঠিক ভাবা হয়েছিল। গন্ডগোল আছে, দেখবো। আচ্ছা, গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী গ্যাস অণুগুলি ইতস্ততভাবে সদা সঞ্চরণশীল। যদি গ্যাসীয় পদার্থের অণুগুলি ইতস্ততভাবে সদা সঞ্চরণশীল না হয়ে নির্দিষ্ট জায়গায় আবদ্ধ থাকতো, তবে গ্যাসের একটি নির্দিষ্ট আকার বা আয়তন থাকতো। যেটা আমরা নয়, গ্যাসের নির্দিষ্ট কোনো আকার বা আয়তন নেই, যে ভলিউমে দিবি সেখানেই ছড়িয়ে পড়ে। তাহলে গ্যাসের অণুগুলো যে সর্বদা সঞ্চরণশীল, সেটা এই কি বলবো, অবজারভেশন থেকে আমরা বুঝতে পারি। গ্যাসের গতীয় তত্ত্ব অনুযায়ী অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। গ্যাসীয় পদার্থের সীমাহীন প্রসারণশীলতা এই স্বীকার্যকে সমর্থন করে। মানে গ্যাসকে তুই যত ইচ্ছা তত এক্সপ্যান্ড করতে পারবি। ঠিক আছে, গ্যাসের অণুগুলোকে একে অপর থেকে দূরে নিয়ে চলে যেতে পারবি, দ্যাট ইজ এক্সপানশন। তাহলে এটাই হচ্ছে গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল নেই, সেটা এটাকে বোঝায়। মানে ওই স্বীকার্যগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করছে, কিন্তু তার কন্ট্রাডিকশনও আসবে। ঠিক আছে, ওই স্বীকার্যর জাস্ট জাস্টিফিকেশনটা হচ্ছে, কন্ট্রাডিকশনগুলো এখনো আসেনি, কন্ট্রাডিকশনগুলো আসবে। তার জন্যই তো অনেক ধরনের প্রবলেম শুরু হলো। আচ্ছা, গ্যাসের গতীয় মানে কি অবজারভেশনগুলোর উপর নির্ভর করে গ্যাসের গতীয় তত্ত্বটাকে ভাবা হয়েছিল আর কি, সেটাই বলতে পারিস। গ্যাসের গতীয় তত্ত্ব অনুসারে গ্যাস অণুগুলি পাত্রের দেওয়ালে ধাক্কা দেওয়ার ফলে গ্যাসের চাপের সৃষ্টি হয়। গ্যাস অণুগুলির মধ্যে আকর্ষণ বল না থাকায় অণুগুলি সরল রৈখিক পথে ইতস্ততভাবে সদা সঞ্চরণশীল হয়। ইতস্তত বিচরণের সময় অণুগুলি প্রতিনিয়ত নিজেদের মধ্যে এবং পাত্রের দেওয়ালের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়, ওইটার জন্য গ্যাসের চাপের সৃষ্টি হয়। তাহলে গ্যাস যে ইনার ওয়ালে প্রেসার দিচ্ছে, একটা বেলুন ফোলাচ্ছিস, যত বেশি হাওয়া দিচ্ছিস বেলুনের ভিতরে নাম্বার অফ গ্যাস পার্টিকেল বাড়ছে। যত বেশি গ্যাস পার্টিকেল বাড়ছে, তত বেলুনের ইনার ওয়ালে ধাক্কা দেওয়ার জন্য পার্টিকেল বাড়ছে। একটা টাইমে এত বেশি পার্টিকেল তৈরি হয়ে যাচ্ছে, দ্যাট মিনস ইনার ওয়ালে এত বেশি প্রেসার দিচ্ছে যে বেলুনটা ফেটে যাচ্ছে। ঠিক আছে, দ্যাট ইজ গ্যাসের চাপ। আমরা বলি প্রেসার বেশি হয়ে গেছে তাই ফেটে গেছে, এইটা হচ্ছে ঘটনা। আচ্ছা, নেক্সট, গ্যাসের গতিতত্ত্ব অনুসারে গ্যাস অণুগুলি পারস্পরিক সংঘর্ষ বা পাত্রের দেওয়ালের সঙ্গে সংঘর্ষ সম্পূর্ণ স্থিতিস্থাপক। অর্থাৎ এর অর্থ পারস্পরিক বা পাত্রের দেওয়ালের সংঘর্ষের পূর্বে এবং পরে তার মোট যে স্থিতিশক্তি বা গতিশক্তি, যে শক্তির মান, সেটা
স্থির থাকছে, বেশ। আর গতিতত্ত্ব অনুসারে গ্যাস অণুগুলি গড় গতিশক্তি গ্যাসের পরমাণু সমানুপাতিক, ঠিক আছে। তাহলে এই লাইন জিনিসগুলো আমি পরপর পড়ে দিলাম, আমি একবার করে পড়ে দিলাম, মানে তোদেরও একবার করে পড়া হলো, ভিতরে কি লেখা আছে জানা হলো। তাহলে এই ভিডিওটা একবার দেখে নিলেই বইয়ের এই জায়গাটা তোদেরও পড়া হয়ে গেল। তাহলে ঘুরিয়ে আর পড়ার দরকার পড়বে না, কি লেখা আছে তুই জানিস, ঠিক আছে। তাই আমি একবার পড়ে দিলাম, কারণ না পড়ে দিলে আবার নিজে থেকে আদৌ পড়বি নাকি তার তো কোনো গ্যারেন্টি নেই। আমি লাইন বাই লাইন পড়ে দিলাম বলে বিষয়টা জানা হলো, ঠিক আছে। আচ্ছা, এই একটা জিনিস ফিজিক্স থেকে আমরা পড়ি, কাইনেটিক, এখান থেকে কাইনেটিক গ্যাস ইকুয়েশন বলে, গ্যাসের গতীয় সমীকরণ, এটা ফিজিক্সের ডিটেলে আছে। তবে আপাতত সমীকরণটা একটু দেখে নে। P = 1/3 mn CRMS²/v। CRMS-টা কি এখানেই শিখবো। ব্যাপারটা হচ্ছে এখান থেকে তোদের আসলে ম্যাক্সওয়েলটা বাদ দিয়ে দিয়েছে, তো অসুবিধা কিছু নেই। তাও আমরা এই জিনিসপত্রগুলো পড়বো, অ্যাভারেজ ভেলোসিটি এগুলো তো থাকবে, এরপরে ম্যাক্সওয়েল আছে, ওই জায়গাটাই বলছিলাম যে আমরা অল্প করে পড়বো, তো সেগুলো একটু দেখি, বেশ। যাই হোক, তাহলে 1/3 mn c²/v, এই সিটা হচ্ছে CRMS, রুট মিন স্কোয়ার ভেলোসিটি। তাহলে আমরা বিভিন্ন ধরনের ভেলোসিটি আমরা মাপবো অণুর জন্য। তাহলে প্রথম দেখি কি পড়বো। এখানে আমরা প্রথমে যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি, বাংলায় অণুর গড় বেগ। আরেকটা পড়বো মিন স্কোয়ার ভেলোসিটি, গড় বর্গবেগ। তাহলে মিন স্কোয়ার ভেলোসিটি কি আর মিন অ্যাভারেজ ভেলোসিটি কি, সেই দুটো দেখি। তারপরে সেখান থেকে আমরা মোস্ট প্রবাবল ভেলোসিটির দিকে যাব। আমি আর আলাদা করে কিছু লিখছি না, বইয়ে লেখাই রয়েছে, আমার লেখা আলাদা করে লেখা মানে টাইম নষ্ট করা। ধর একটা গ্যাস পাত্র, সেই গ্যাস পাত্রে C1 একটা পার্টিকেল রয়েছে, C2 পার্টিকেল রয়েছে, C3 পার্টিকেল রয়েছে, C4 পার্টিকেল রয়েছে, সেরকম করে আলাদা 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 গ্যাস পার্টিকেল রয়েছে। C1 পার্টিকেলটা রয়েছে N1 মোল পরিমাণ, C2 পার্টিকেলটা রয়েছে N2 মোল পরিমাণ, C3 পার্টিকেলটা রয়েছে N3 মোল পরিমাণ, ঠিক আছে। C3 পার্টিকেল ইন দ্য সেন্স, C3 মানে ওটা আমি ভেলোসিটির কথা বলতে চাইছি, ঠিক আছে। C3 মানে C1 বা C2 বা C3 মানে আমি বলতে চাইছি যে প্রথম যে পার্টিকেলটা তার ভেলোসিটিটাকে বললাম C1, হ্যাঁ। তাহলে C1 ভেলোসিটির N1টা পার্টিকেল রয়েছে বা N1 নাম্বার অফ মোলস রয়েছে। C2 যার ভেলোসিটি C2 সেটা রয়েছে N2 মোলস পরিমাণ, C3 যার ভেলোসিটি সেটা রয়েছে N3 মোল পরিমাণ। তাহলে ওই যে এক নম্বর পার্টিকেল যাকে C মানে ধর 1 বললাম, তার ভেলোসিটি হচ্ছে C1 এবং সেটা কতগুলো রয়েছে N1 মোল পরিমাণ রয়েছে। তাহলে ওই পার্টিকুলার ভেলোসিটি আমরা কতগুলো পাবো, তাহলে N সংখ্যক অণু রয়েছে, N1 সংখ্যক অণুর ভর হলো C1, N2 সংখ্যক অণুর প্রত্যেকের বেগ হলো C2, N3 এর আবার N3 এর জন্য আমরা পেলাম C3, এমনি করে পেলাম। তাহলে N1টা অণুর সংখ্যা মানে বেগ হচ্ছে C1, তাহলে টোটাল এই বেগটা কত, N1 C1 N2 C2 N3 C3 এন্ড সো অন ডট ডট। এভারেজ করলে কি হয়, টোটাল ডিভাইডেড বাই নাম্বার অফ পার্টিকেল যতগুলো থাকবে, টোটাল মোল দিয়ে, টোটাল নাম্বার অফ মোলস দিয়ে ডিভাইড করে, মোলস নয় নাম্বার অফ পার্টিকেল দিয়ে ডিভাইড করলি, তাহলে এটা দিস ইজ ইওর বর্গবেগ, সরি গড়বেগ, বর্গবেগ বলছি, গড়বেগ। গড়বেগকে আমরা রিপ্রেজেন্ট করি C বার দিয়ে, এইভাবে আমরা C বারকে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। এখানে তলায় যেটা লেখা রয়েছে এটা ভালো করে দেখ, C বার, এটাকে আমরা ক্যালকুলেট করলে দেখতে পাওয়া যাবে, স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন আছে, C বার ইকুয়াল টু √8RT/πm, এই ক্যালকুলেশনটা আছে, কি আছে, √8RT/πm, এইটা আছে। এটা ভালো করে পড়তে হবে, এন্ট্রান্সের জন্য খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এন্ট্রান্সের রেসপেক্টে খুব ইম্পর্টেন্ট। তাহলে C বার হচ্ছে 8RT/πm, নিউমেরিক্যাল করতে দেয়, বেশ। তাহলে এটা হচ্ছে গড় বেগ। এবার আমরা দেখব গড় বর্গবেগ, একই ক্যালকুলেশন, শুধু যে ভেলোসিটি গুলো রয়েছে না, ভেলোসিটি গুলোকে কি করেছে দেখ, ভেলোসিটি গুলোকে স্কোয়ার করে দিয়েছে, একই ক্যালকুলেশন। আগেরটাই N1 C1 ছিল, N2 C2 ছিল, N3 C3 ছিল, এখানে N1 C1 স্কোয়ার, N2 C2 স্কোয়ার, N3 C3 স্কোয়ার করেছে, বাকি একই। এই জিনিসটাকে আমরা লিখবো C স্কোয়ার বার। কি লিখবো, আগেরটা ছিল গড় C বার, এবার আমরা লিখলাম C স্কোয়ার বার। আর একটা জিনিস আমি লিখতে পারি C বার তার স্কোয়ার, তিনটে কিন্তু আলাদা আলাদা জিনিস, কারণ C বার যেটা নিয়েছি সেটার হোল স্কোয়ার লেখাটা হচ্ছে C বার স্কোয়ার, কিন্তু সেটার হোল স্কোয়ারটা কিন্তু C স্কোয়ার বার নয়, এটা কিন্তু আলাদা জিনিস, মনে রাখতে হবে। তাহলে এক্ষেত্রে যেটা C স্কোয়ার বারের যে ইকুয়েশনটা, এটা তো ইকুয়েশন, তার যে ভ্যালুটা আসবে কোনো একটা পার্টিকুলার গ্যাসের জন্য সেটা হচ্ছে 3RT/m। যদিও আমার C স্কোয়ার বারকে নিয়ে আমার দরকার নেই, C স্কোয়ার বারের রুট নেব আমরা, মানে স্কোয়ার করব, তো রুট নেব, যাই করবো সেটা দেখতে পাবি, সেখান থেকে আমরা পড়বো, মানে রুট মিন স্কোয়ার ভেলোসিটি, এর রুট আন্ডার নিতে হবে, সেটা পড়বো। তাহলে আগে বল, গড় বর্গবেগ বুঝলি, গড় বর্গবেগ, এটা হচ্ছে গড় বর্গবেগ, তার ভ্যালুটা আসবে C স্কোয়ার বার, C বার স্কোয়ার বলবি না কিন্তু ভুলেও, C স্কোয়ার বার হচ্ছে 3RT/m। এবার হচ্ছে এই যে গড় বর্গবেগ যেটা নিলাম, সেই গড় বর্গবেগের কি করব, গড় বর্গবেগের আমরা করব এবার
বর্গমূল, তাহলে গড় বর্গবেগের করব বর্গমূল। তাহলে যে ভ্যালুটা আগের থেকে পেয়েছিলাম, এখানে এই যে ভ্যালুটা পেয়েছিলাম এই ভ্যালুটাকে রুট আন্ডার করে দিতে হবে। দেখ এই ভ্যালুটাকে রুট আন্ডার করেছে, এই যে রুট আন্ডার করলাম মানে বেসিক্যালি সি স্কোয়ার যে বার তার যে রুট আন্ডার নিলাম সেটাকেই আমরা বলি সি রুট মিন স্কোয়ার ভেলোসিটি, সিআরএমএস। তাহলে সিআরএমএস মানে বোঝা গেছে এই জিনিসটা, এই জিনিসটা হচ্ছে সিআরএমএস। সিআরএমএস মানে হচ্ছে সি স্কোয়ার বার তার রুট, এবং এটার যে ভ্যালু আসবে সি স্কোয়ার বার হচ্ছে 3RT/m, তাহলে এটার ভ্যালু আসবে সিআরএমএস হবে 3RT রুট আন্ডার 3RT/m, রুট আন্ডার চলে আসবে। আশা করি এই তিনটে জিনিসকে বোঝা গেছে। তাহলে একটা কথা আমি সাইডে এখানে লিখে দিই যেন ভুল না হয়, সেটা আমরা একটা জিনিস বললাম অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে সি বার, আর একটা কি বললাম সি স্কোয়ার বার, ঠিক আছে। মিন স্কোয়ার ভেলোসিটি হলো। এবার এই মিন স্কোয়ার ভেলোসিটির আমি যখন রুট নেব, এইটাকে আমি বলছি সি আর এম এস। আর একটা আমি কথা বলি, সি বার তার হোল স্কোয়ার ইজ নট ইকুয়াল টু সি স্কোয়ার বার, এটা যেন মনে থাকে, এটা যেন মনে থাকে। সি বার তার স্কোয়ার মানে যে অ্যাভারেজ ভেলোসিটি তার হোল স্কোয়ার নিয়েছে, অ্যাভারেজ ভেলোসিটি যা ভ্যালু আছে সেটাকে হোল স্কোয়ার নিয়েছিস। কিন্তু সি স্কোয়ার বার মানে ওই যে সি1 মানে n1 c1 স্কোয়ার, n2 c2 স্কোয়ার এন্ড ডট 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 ডিভাইডেড বাই n1 প্লাস n2 প্লাস ডট ডট ডট, এইটা হচ্ছে তোর সি স্কোয়ার বার। এবার আমি যদি সি বার তার স্কোয়ার নিই, সি বার তার স্কোয়ার হচ্ছে n1 c1 n2 c2 লিখিনি এখানটায়, ডিভাইডেড বাই n1 প্লাস n2 and so on নিলাম। এইটা হচ্ছে সি বার, এটা হচ্ছে সি বার, এটা যেটা লিখলাম এটা হচ্ছে সি বার, রাইট। এইটার যদি আমি এখন হোল স্কোয়ার করি বা এই টার্ম মানে এই টোটাল টার্মটার হোল স্কোয়ার যাবে, সেইটাকে আমি বলবো সি বার তার হোল স্কোয়ার, এটা হচ্ছে সি স্কোয়ার বার। তাহলে দুটো জিনিস যে আলাদা আশা করি বুঝতে পারছিস। আর একটা কি সি বার তার সি স্কোয়ার যে বার তার রুট আন্ডার নিলে আমার আসবে সিআরএমএস। তাহলে এই জিনিসগুলো যেন আলাদা করে বুঝতে পারিস। তাহলে সি স্কোয়ার বার আর সি বার তার হোল স্কোয়ার আর সি স্কোয়ার বার দুটো আলাদা জিনিস কিন্তু দেখিয়ে দিলাম, আশা করি বুঝতে পারছিস। আর এই ম্যাথামেটিক্যাল এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। এবার এখান থেকে যেটা তোর দরকার, পরীক্ষাতে খুব দরকার পড়ে, এখান থেকে নিউমেরিক্যাল প্রচুর আসবে, নিউমেরিক্যাল দেওয়া রয়েছে। আরেকটা আসছে সম্ভাব্য বেগ, যে ভেলোসিটিটাতে কোনো একটা গ্যাস, অনেকগুলো গ্যাস মলিকিউলের তুই একটা গ্যাস যা নিয়েছিস, সেখানে যে ভেলোসিটিটাতে ম্যাক্সিমাম নাম্বার অফ গ্যাস মলিকিউলকে পাওয়ার চান্স, সেই ভেলোসিটিটাকে আমি বলবো কোনো অণুর সম্ভাব্যতম বেগ, ঠিক আছে। সেটাকে বলবো কোনো অণুর সম্ভাব্যতম বেগ বা মোস্ট প্রবাবল ভেলোসিটি। তাহলে সিএম হচ্ছে রুট আন্ডার 2RT/m, আগেরটা ছিল 3RT/m আর এটা 8RT/m। অ্যাভারেজটা কি মার্ক করেছি রুট আন্ডার 8RT/m। এখান থেকে এই তিনটে ফর্মুলা মনে রাখতে হবে, এখান থেকে প্রচুর নিউমেরিক্যাল করতে দেয়। তার আগে এইটা একটা দরকার, এই তিনটের তুই যদি অনুপাত বার করিস, এদের অনুপাতটা আসবে এরকম, যেটাকে ফ্র্যাকশনে করলে এরকম। এটা ভালো করে মুখস্থ করে নিবি, 1:1.128:1.224, এটা ভালো করে লাগবে। এবং এই ফর্মুলাগুলো দিয়ে আমরা প্রচুর নিউমেরিক্যাল করতে পারবো, ঠিক আছে। প্রচুর নিউমেরিক্যাল আমরা এই ফর্মুলা ইউজ করে করতে পারবো। এবার দেখ নেক্সট যাই, এখানে আরো অনেক কিছু দিয়েছে, পরমর্শ নির্ভরশীল না দেখলেও হবে। এখান থেকে রাখবে এবার কোন অণুর যে অ্যাভারেজ ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি, ট্রান্সলেশনাল মানে অণুগুলো যে এক জায়গাতে আরেক জায়গায় সরল রেখাতে ছুটে ছুটে যাচ্ছে, ওটা হচ্ছে তার ট্রান্সলেশনাল, তার জন্য যে কাইনেটিক এনার্জি, ঠিক আছে। তাহলে দেখ লেখাই রয়েছে ট্রান্সলেশনাল ওয়াটার মিনিং, গ্যাসের অণুগুলি প্রতিনিয়ত নিজেদের মধ্যে এবং পাত্রের দেওয়ালের সঙ্গে সংঘর্ষে লিপ্ত থাকে, ফলে সকল অণুর বেগ সমান হয় না, তাই অণুগুলির গতিশক্তির মানও আলাদা। এই জন্য গ্যাসের অণুগুলির গতিশক্তি গড় গতিশক্তি রূপে আমরা প্রকাশ করব। এবার ট্রান্সলেশনাল ভেলোসিটি স্থানান্তরজনিত বেগ, ঠিক আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যে চলে চলে বেড়ায়, দ্যাট ইজ আ ট্রান্সলেশনাল এনার্জি। আর সেই তার জন্য যে গতিশক্তির অধিকারী হয় সেটা হচ্ছে ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি। বাংলাতে তো স্থানান্তরজনিত শক্তি, বুঝতেই পারছিস। ভবিষ্যতে একটু বড় হওয়ার পর, এইচএসটা শেষ করার পরেই যখন ভবিষ্যতে কি ট্রান্সলেশনাল এনার্জি বা ট্রান্সলেশনাল মোশন দেখবি, তখন যেন বুঝতে অসুবিধা না হয়। ট্রান্সলেশনাল ওয়াটার মানে তার স্থানাভাবজনিত বিষয়ের সাথে সম্পর্কিত, যদি মোশন বলে তাহলে মোশন, এনার্জি বলে এনার্জি। এবার এখানে ক্যালকুলেশনটা দেখতে হবে, হ্যাঁ, এটা আমাদের আবার ল্যামডার সাথে আমি একটা ক্যালকুলেশন দেখাবো। তাহলে যেটা করেছে দেখ, আমরা প্রত্যেকের কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কি জানি, হাফ mv স্কোয়ার। তাহলে E1টা মানে যে গ্যাসের যতগুলো গ্যাসের ভেলোসিটি ছিল C1, C1 ভেলোসিটি যুক্ত গ্যাসের কাইনেটিক এনার্জি কি হবে, ε1 = হাফ m c1 স্কোয়ার।
প্রতিটা গ্যাস পার্টিকেলের যদি আমি মাস একই ধরি, তাহলে যেই গ্যাস পার্টিকেলগুলো C2 ভেলোসিটিতে ছিল সেটার কাইনেটিক এনার্জি কি হবে, হাফ mc2 স্কোয়ার, সেম ওয়েতে হাফ mc3 স্কোয়ার। তাহলে টোটাল এনার্জির যে অ্যাভারেজ, তাহলে গড় গতিশক্তি ই বার, সরি এখানে এপসাইলন বার ইকুয়াল টু কি হবে, E1 কাইনেটিক এনার্জিতে N1 টা মলিকিউল আছে, E2 কাইনেটিক এনার্জিতে N2 টা মলিকিউল আছে, E3 কাইনেটিক এনার্জিতে N3 টা মলিকিউল রয়েছে। ভ্যালুগুলো বসা, N1 হাফ m সবারই হাফ m কমন নিয়ে নিলাম, তাহলে N1 C1 স্কয়ার, N2 C2 স্কয়ার, N3 C3 স্কয়ার, তাহলে N1 N2 ডিভাইডেড বাই n তো আছেই, প্রথম থেকেই আছে। তাহলে এইটুকু যে পার্ট থার্ড ব্র্যাকেটের টার্মটাই হচ্ছে c স্কয়ার তার বার, রাইট, থার্ড ব্র্যাকেটের টার্মটাই হচ্ছে c স্কয়ার তার বার। তাহলে অণুগুলির গড় গতিবেগ তাহলে কি হচ্ছে c স্কয়ার তার বার, তাহলে c স্কয়ার তার বারকে আমি CRMS এর হোল স্কয়ার বলতে পারি, এ তো কমন সেন্স। কেন দেখ এখানে যেটা লেখা রয়েছে c স্কয়ার তার বার, তার রুট আন্ডার নিচ্ছিলাম, এটাই ছিল CRMS। তাহলে বোথ সাইডে যদি আমি এখন হোল স্কয়ার করে দিই তাহলে কি হবে, c স্কয়ার তার বার ইকুয়াল টু CRMS তার হোল স্কয়ার, ওই ঘুরিয়ে লেখা, তাহলে এখানে CRMS তার হোল স্কয়ার এলো। এইভাবে এই জিনিসগুলো একটু বারবার প্র্যাকটিস করলেই অভ্যাসে দাঁড়িয়ে যাবে, যেন বার আগে দেওয়া, বারের বাইরে হোল স্কয়ার দেওয়া, এগুলো যেন মিস না হয়। তাহলে এই কথাটা আমরা বলতে পারি এখান থেকে। তাহলে অণুগুলির গড় গতিশক্তি কি হলো, হাফ m CRMS তার হোল স্কয়ার, এই জন্যই RMS টা দরকার ছিল। তাহলে CRMS তার হোল স্কয়ারটাই হচ্ছে কোনো গ্যাসের গড় গতিশক্তির জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করব, যে হাফ mv স্কয়ার ফর্মুলাতে কোনো গ্যাস মলিকিউল, অনেক গ্যাস মলিকিউল রয়েছে, সেক্ষেত্রে আমরা যে ভি স্কয়ারটা বসাবো সেটা হচ্ছে CRMS তার স্কয়ার বসবে। এবার গড় গ্যাস অণুগুলির গড় গতিশক্তির মান, গ্যাস অণুগুলির গড় গতিশক্তির মান বার করি এবার, সেটা তো আমরা পেলাম হাফ m CRMS স্কয়ার। CRMS এর ভ্যালু আমরা জানি, CRMS এর ভ্যালু হচ্ছে √3RT/m, RMS এর স্কয়ার জায়গাতে আমি যদি বসাই হাফ ইনটু m ইনটু এটার হোল স্কয়ার, তাহলে 3RT করে বসবে। এবার এখানে যেটা করেছে কিছুই না, 3RT/m, এটা CRMS এর ফর্মুলা। আমরা জানি R ডিভাইডেড বাই n মানেই হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, ঠিক আছে, R ডিভাইডেড বাই n মানে হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে লেখা যায় যে R ইকুয়াল টু বোল্টজম্যান কনস্ট্যান্ট ইনটু n। আচ্ছা, m মানে হচ্ছে মোলার মাস, মোলার মাস মানে হচ্ছে মাস অফ 1 মোল মলিকিউল। 1 মোল মলিকিউলের যে মাস সেটাই হচ্ছে মোলার মাস। 1 মোল মলিকিউল মানে কি, অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেলের মাস, সেটাই হচ্ছে m। তাহলে একটা পার্টিকেলের মাস কি হবে, ক্যাপিটাল M ডিভাইডেড বাই n, এটাই হবে। তাহলে n টা পার্টিকেলের মাস যদি ক্যাপিটাল M হয়, যেটা এখানে n টা পার্টিকেলের জন্য বসা হয়েছে, একটা পার্টিকেলের কি m/n হবে। তাহলে আমি যদি বসাই একটা পার্টিকেলের জন্য, এটা CRMS, এটা মোলের জন্য ছিল, এটাও মোলার মাস ছিল, ও এটাকে যদি একটা পার্টিকেলের CRMS, এই যে CRMS টা লিখেছি 3RT/m, এটা 1 মোল গ্যাসের জন্য, একটা গ্যাসের জন্য আমি যদি করতে চাই, তাহলে তখন R কে বোল্টজম্যান কনস্ট্যান্টে নিয়ে যেতে হবে। R কে আমি যদি বোল্টজম্যান কনস্ট্যান্টে নিয়ে যাই 3, অ্যাবসলিউট এই সার্বজনীন গ্যাস দ্রব্য যেটা রয়েছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টকে আমি যদি নাম n দিয়ে ডিভাইড করে দিই তাহলে কি হয়ে যাবে, এটা তাহলে R এর জায়গায় আমি কি বসালাম, R এর জায়গায় আমি বসালাম k ইনটু n ইনটু t। আর যে মোলার মাস, এটাও যদি আমি একটা গ্যাসের জন্য বসাতে চাই, আমার কি আসবে, m ডিভাইডেড বাই n, এটাই আসবে, ক্যাপিটাল M আছে। পরের লাইনে দেখ কি কি চেঞ্জ হয়েছে, 3RT/3kNt, এই ক্যাপিটাল M টা থেকে এখানে স্মল m হয়েছে। তাহলে আণবিক ভর যদি m হয়, গ্যাসের অণুর ভর হচ্ছে স্মল m, অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে n দিয়ে গুণ করে দিলেই হবে। আর R হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, k হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, n দিয়ে গুণ করলেই হবে। এটা তো দেখতে পেলি, এটা তো এখানটায় দেখতে পেলি যে এইভাবে আমরা এটা করতে পারি, এটা এখানটায় ক্যালকুলেশন হলো। মোলার মাস মানে মাস অফ 1 মোল গ্যাস, তাহলে n হচ্ছে 1 মোল গ্যাসের ভর হচ্ছে এটা, একটা গ্যাসের ভর কত m/n, তাহলে একটা গ্যাসের ভর, তাহলে n টা গ্যাসের ভর হচ্ছে ক্যাপিটাল M। আমি যদি বলি একটা গ্যাস মলিকিউলের ভর হচ্ছে স্মল m, ঠিক আছে, একটা গ্যাসের ভর হচ্ছে যদি স্মল m, তাহলে n টা গ্যাসের ভর কত, স্মল m ইনটু n। স্মল m ইনটু n মানেই হচ্ছে ক্যাপিটাল M, কারণ ওটা n টা গ্যাসের ভর। তাহলে আমি এখানটায় পরের লাইনে কি বসাতে পারি, স্মল m ইনটু n, আমি আর ইনটু সাইন দিচ্ছি না, স্মল m ইনটু n, এটা উপরে নিচে n কেটে গেল, তাহলে এক্ষেত্রে ফর্মুলাটা সেই 3kT বাই একটা গ্যাস মলিকিউলের যে মাস সেটা 3RT/m হতে পারে, অথবা 3kT বাই
স্মল এম তুই ইউজ করতে পারিস CRMS এর জন্য। বেশ, এবার তাহলে হাফ এম CM স্কোয়ার, তাহলে হাফ এম CRMS এর হোল স্কোয়ার, এক্ষেত্রে এম এর জায়গাতে 3kT বাই স্মল এম আমি বসাতে পাবো, তখন পাবো 3/2kT, কারণ একটা গ্যাস পার্টিকেলের জন্য বার করছি, কোন গ্যাসের অণুর গড় গতিশক্তি। ঠিক আছে, টিকে তাহলে টিকে উষ্ণতায় হাফ গড় গতিশক্তি হচ্ছে 3/2kT। এবার এই সমীকরণ থেকে দেখা যায় গ্যাস অণুর গড় গতিশক্তি হলো ওই গ্যাসের পরম উষ্ণতার সাথে সমানুপাতিক, আমরা এখান থেকে দেখতে পেলাম যেটা আগে পড়ে এসেছিলাম। আর তুই যদি একটা গ্যাসের গড় গতিশক্তি যদি 3/2kT হয়, তাহলে এনটা গ্যাস মানে 1 মোল গ্যাসের জন্য কত হবে, এন দিয়ে গুণ করবো, n × k মানে এটা আবার r হয়ে যাবে, তাহলে 3/2RT হয়ে যাচ্ছে। ঠিক আছে, বেশ। এবার এখান থেকে আমি ডি ব্রগলির একটা ফর্মুলা আছে, আমি সেই ফর্মুলাটা বলে দিই। ডি ব্রগলির ক্ষেত্রে যেটা আমরা ইউজ করছিলাম যে ল্যামডা ইকুয়াল টু, এটা এসেছে WBJE তে কোশ্চেন, H/mv, তাই তো, মোমেন্টাম। তাহলে একটা গ্যাসের গড় গতিশক্তি আমরা কত পেলাম, হাফ এম ভি স্কোয়ার, তাহলে সেটাই এসেছে এম CRMS এর হোল স্কোয়ার, আমরা এটা পেয়েছি। অথবা এই যে CRMS এর হোল স্কোয়ার, এখান থেকে ক্যালকুলেট করে আমরা কি পেলাম, আলটিমেটলি 3/2kT পেলাম। তাহলে 3/2kT টা আমরা এখানে বসাবো এনার্জির সাথে, ল্যামডার সাথে এনার্জির যে সম্পর্কটা ছিল, তাহলে 3/2kT, তাহলে 3/2kT সাথে mv এর আমি যদি ফর্মুলাটা করতে চাই, তাহলে mv যদি আনতে চাই যে CRMS এর স্কোয়ার, CRMS টা আমি যদি v লিখি, ঠিক আছে, এই v এর সাথে বোঝানোর জন্য, তাহলে এখান থেকে কি লিখবো, হাফ, তাহলে ধর হাফ mv স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কাইনেটিক এনার্জি E, তাহলে বোথ সাইডে m গুণ করলাম, 2 থেকে ওইদিকে গুণ করে নিয়ে গেলাম, তাহলে বোথ সাইডে m গুণ করলাম, তাহলে me এলো আর 2 টাকে ওইদিকে গুণ করে দিয়েছে, টোয়াইস me, তাহলে এখান থেকে mv ক্যালকুলেট করলে কি আসবে, √2 me কাইনেটিক এনার্জি, তাহলে h হবে √2 me। এইটা অ্যাটমিক স্ট্রাকচারে শিখিয়ে এসেছিলাম। আজকে যেটা নতুন শেখাচ্ছি সেটা হচ্ছে এই জায়গাটা, যে তোকে যদি কোনো একটা গ্যাস পার্টিকেলের ডি ব্রগলির ওয়েভলেন্থ বার করতে বলে, সেক্ষেত্রে কি করবি, এনার্জির জায়গাটাতে 3/2kT বসাবি। WBJE তে কোশ্চেন এসেছে, আলাদা আলাদা টেম্পারেচারে দুটো আলাদা আলাদা গ্যাস মলিকিউল বলে দিয়েছে, তাহলে 2 × m × 3/2kT, তাহলে 2 এখানে কাটবে, এখানে যদি সব কেটে যায় আমি কেটে দিয়ে লিখছি, কি আসবে, সব কেটে দিলে আসে 3mkT, সরি ক্যাপিটাল এখানে যখন বসবে দেখ 3mkT গ্যাসের যে মাস, তাহলে 3mkT বসবে এখানটায়। ঠিক আছে, অথবা তুই যদি 1 মোল গ্যাসের জন্য করতে চাস, এটা তো প্রতি গ্যাস, 1 মোল গ্যাসের জন্য করলে কি করবি, 3/2RT বসাবি, এটা 1 মোলের জন্য। তাহলে তোকে যখন মোলার বেসিক্যালি এই যে মাসটা, এই মাসটা তাহলে KT বসালে একটা গ্যাসের মাস বসাতে হবে, তুই তো একটা গ্যাসের মাস বসাবি না, তো ওখানে গ্যাসের মোলার মাস বসাবি, মোলার মাস বসালেই তোকে ওখানে ক্যাপিটাল M বসাতে হবে, তাই ফর্মুলাটা 3/2kT না বসিয়ে 3/2RT বসাবো, তখন বেরিয়ে আসবে ফর্মুলাটা 3mRT। এটা কারণ 2m এর জায়গাতে m টা এখানে থাকলো, mv যদি তখন মলিকুলার মাসটা বসাবো, তাহলে 3mRT, কারণ এই m টা একটা পার্টিকেলের জন্য বসাবো না, ওই গ্যাসটার মোলার মাসটা বসাতে হবে। ঠিক আছে, ওই যে গ্যাসটা বলা থাকবে তার মোলার মাসটা বসবে, তাহলে 3mRT, 1 মোল গ্যাস বলা থাকবে, 1 মোল অমুক গ্যাস, 1 মোল তমুক গ্যাস, তাহলে 1 মোল O2 যদি বলা থাকে, তাহলে 1 মোল O2 বলা থাকলে তখন তো আর বোলজম্যান কনস্ট্যান্ট K দিয়ে হবে না, 1 মোল বললে তখন ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট R বসাতে হবে, সেক্ষেত্রে যে মাসটা বসবে সেটা ওই গ্যাসটার মোলার মাসটা বসবে, শুধু ইন্ডিভিজুয়াল O2 এর মাস তুই জানিস না, 1 মোল বলেছে, 1 মোলের মাস কত, 32 গ্রাম, তখন 32 বসবে, ক্যালকুলেশনটা হবে। তো ল্যামডা ইকুয়াল টু এই ফর্মুলাটা আলটিমেটলি ইউজ করতে হয়। ঠিক আছে, তো এটা অ্যাটমিক স্ট্রাকচার একটা কোশ্চেন বাকি ছিল, যেটা এখান থেকে বলা হয়ে গেল, এবং এটা কিন্তু WBJE তে পড়েছে। হ্যাঁ, তাহলে এটা আমাদের এই গ্যাসের চ্যাপ্টার প্লাস অ্যাটমিক স্ট্রাকচারের মিশ্রিত একটা কোশ্চেন এখান থেকে। 1 মোল ইউজ করেছিলাম বলে 3/2RT, এবং যেহেতু 1 মোল গ্যাস বলা থাকবে, কোনো একটা গ্যাসের 1 মোল বলা থাকবে, তাহলে গ্যাসের মোলার মাসটা বসিয়ে দিলেই তুই M পেয়ে যাবি। বেশ, চল নেক্সট এই ফর্মুলাগুলো এক জায়গায় ট্যাবুলেশন করে বলা রয়েছে, এখানে যে নিউমেরিক্যাল গুলো দেওয়া রয়েছে, নিউমেরিক্যাল গুলো দেখবি ডাইরেক্ট ফর্মুলা নিউমেরিক্যাল এন্ট্রান্সে এবং বোর্ডসে দুই জায়গাতেই আসবে। এবার ওই যে ম্যাক্সওয়েলটা মেনশন করা নাই, ম্যাক্সওয়েলের ডিস্ট্রিবিউশনের গ্রাফটা দেখেন, আর কিছুই না। অনেক গ্যাস পার্টিকেল রয়েছে, অনেক গ্যাস পার্টিকেলে তো ইন্ডিভিজুয়াল ভেলোসিটি মাপা আমাদের পক্ষে সম্ভব নয়। ইন্ডিভিজুয়াল কি কোনো গ্যাসের ভেলোসিটি তুই মাপতে পারবি? সেটা তো কোনোদিনই সম্ভব নয়। সম্ভব কি? সেটা কোনোদিনই সম্ভব নয় ইন্ডিভিজুয়াল ভেলোসিটি মাপা। তার জন্য আমাদের এখানে স্ট্যাটিস্টিক্স ইউজ করতে হয়। সেই স্ট্যাটিস্টিক্স ইউজ করলে টোটাল যে গ্যাস মলিকিউলের একটা পোর্শন, তাহলে মোট অণুর একটা ভগ্নাংশ dn/n,
তার সাথে বেগের যদি ডিস্ট্রিবিউশন দেখি আমরা এরকম টাইপের একটা ডিস্ট্রিবিউশন পাবো, ঠিক আছে। খুব বেশি বেগ এটা অণুর পোর্শন, খুব কম বেগ মানে জিরো, খুব কম বেগের পার্টিকেলে যেমন খুব কম আছে, খুব বেশি বেগের পার্টিকেলের সংখ্যাটাও খুব কম। মাঝামাঝি কিছু ভেলোসিটি রয়েছে যেই জায়গাতে পার্টিকেলটা মোটামুটি আমাদের বেশি রয়েছে। এই যে পিকটার সবার এই যে মাঝখানের পোর্শনটা, এই পোর্শনটা সেটা হচ্ছে সিএম, কারণ সিএম ভেলোসিটিতে মানে এই ভেলোসিটিটাতেই ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টিকেলকে আমরা পাবো। কি বললাম, এই পার্টিকুলার ভেলোসিটিটাতেই ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টিকেল, তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টিকেলকে যে ভেলোসিটিতে পাবো সেটা হচ্ছে সিএম মোস্ট প্রবাবল ভেলোসিটি, তারপরে সি বার এবং সব থেকে নিচে যেটা থাকবে সেটা হচ্ছে সিআরএমএস, ঠিক আছে। লেখা রয়েছে দেখ, অতি উচ্চ বেগ সম্পন্ন অণুও কম, দেখ জিরোর কাছাকাছি, আবার অতি কম বেগ সম্পন্ন অণুও কম, অতি উচ্চ বেগ সম্পন্ন অণুর সংখ্যাও কম, মাঝামাঝি এক জায়গাতে বেশি। এবারে এই দুটো গ্রাফকে একটু দেখে নিতে হয় পরীক্ষাতে পড়ে, ঠিক আছে, এন্ট্রান্স এক্সামে, যে তুই আলাদা আলাদা মাস যুক্ত তুই যদি গ্যাস নিস, মাস যত বেশি তার কি হচ্ছে দেখ মোস্ট প্রবাবল ভেলোসিটিটা বেশি, মাস যত কমেছে মোস্ট প্রবাবল ভেলোসিটিটা কমেছে, মোস্ট প্রবাবল ভেলোসিটিটার ভ্যালুটা কমেছে, কিন্তু দেখ নাম্বার অফ পার্টিকেল মোস্ট প্রবাবল ভেলোসিটিটা, মোস্ট প্রবাবল যে ভেলোসিটিটা বেশি কেন বললাম, সরি মোস্ট প্রবাবল ভেলোসিটিটা কম, মোস্ট আবার শুরু থেকে বলি দাঁড়া, এইখানের এই গ্রাফগুলো এন্ট্রান্সের জন্য ইম্পর্টেন্ট। তাহলে দেখ আলাদা আলাদা গ্যাস মলিকিউল নিয়েছে, তাহলে মলিকুলার মাস আলাদা আলাদা, মাস বেশি থেকে কম অবধি নিয়েছি, M1টা সব থেকে বেশি, তাহলে M1টা যখন সব থেকে বেশি তাহলে এটা, তাহলে যখন কারোর মলিকুলার মাস বেশি হবে তার মোস্ট প্রবাবল ভেলোসিটিটা দেখ কম, যার মলিকুলার মাসটা কম মোস্ট প্রবাবল ভেলোসিটিটা একটু বেশি, যার মলিকুলার মাসটা আরো কম তার মোস্ট প্রবাবল ভেলোসিটিটা আরেকটু বেশি। তাহলে মাসের সাথে মোস্ট প্রবাবল ভেলোসিটি দেখ উল্টো, মোস্ট প্রবাবল ভেলোসিটিটা ভ্যালুটা কথা যদি বলি, মোস্ট প্রবাবল ভেলোসিটি কম, M1টা সব থেকে বেশি মাস, মোস্ট প্রবাবল ভেলোসিটি বেশি, মোস্ট প্রবাবল আর মাসটাও তার সব থেকে কম, তাহলে মাস আর মোস্ট প্রবাবল ভেলোসিটি উল্টো যাচ্ছে। কিন্তু যার মাস বেশি তার মোস্ট প্রবাবল ওই ভেলোসিটিতে থাকার অণু সংখ্যাটা বেশি, যখন মাসটা মাঝামাঝি অণু সংখ্যাটা কিছু কমেছে, মাসটা যখন সব থেকে কম, মোস্ট প্রবাবল ভেলোসিটিতে dn/n অণুর ভগ্নাংশ সেটা কিন্তু কমেছে, ঠিক আছে। তাহলে মাস যত বেশি তখন সার্টেন মোস্ট প্রবাবল ভেলোসিটিতে নাম্বার অফ গ্যাস পার্টিকেলও আমরা বেশি পাবো, এই গ্রাফটা সেটা ডিনাই বলে। আর যখন একটা ইন্ডিভিজুয়াল গ্যাস নেব এবং তার টেম্পারেচারটা এদিক ওদিক করবো, ঠিক আছে, টেম্পারেচার বাড়ালে মোস্ট প্রবাবল ভেলোসিটির ভ্যালুটা বেড়েছে কিন্তু নাম্বার অফ পার্টিকেলটা কমেছে, টেম্পারেচার যখন সব থেকে কম তখন মোস্ট প্রবাবল ভেলোসিটির ভ্যালুটা কমেছে কিন্তু নাম্বার অফ পার্টিকেলটা বেড়েছে, সেই ভেলোসিটিতে থাকবে, এই নাম্বার অফ পার্টিকেলটা বেড়েছে। এই দুটো গ্রাফকে একটু দেখে নিতে হয়, মাসকে ভেরিয়েশন করলে কি হয় আর মাস ভেরিয়েশন করলে কি হচ্ছে আর টেম্পারেচার ভেরিয়েশন করলে কি হচ্ছে, এই দুটো গ্রাফ দেখে নিবি তাহলেই হবে। এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে যে বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতি। তাহলে আদর্শ গ্যাস যারা রয়েছে, আদর্শ গ্যাস তো আমার সুন্দর PV = nRT সমীকরণকে মেনে চলছে, এবং এই যে আদর্শ গ্যাস সমীকরণ যেগুলো রয়েছে চার্লস ল, বয়েস ল, এগুলো সব আমাদের যে কেটিজি পড়লাম, কেটিজিতে গ্যাস মলিকিউলকে আমরা যেভাবে ভেবেছি ওরকম ভাবেই গ্যাস মলিকিউলগুলো বিহেভ করে, ঠিক আছে। কিন্তু বাস্তব গ্যাস কেটিজিতে আমরা যে স্বীকার্যগুলো ধরে নিয়েছি সেই স্বীকার্যগুলো থেকে একটু ডেভিয়েশন আসবে, ঠিক আছে। সেই স্বীকার্যগুলো থেকে কি বললাম, সেই স্বীকার্যগুলো থেকে আমাদের ডেভিয়েশন আসবে, রাইট। সেই ডেভিয়েশনগুলো আসবে বলেই কেন, কারণ বাস্তব রিয়েল গ্যাস যারা তারা আইডিয়াল গ্যাসের মতো বিহেভিয়ার করে না, ঠিক আছে। তাই লেখা আছে দেখ সমীকরণ, যে সমস্ত গ্যাস সমস্ত উষ্ণতা এবং সমস্ত প্রেসারে PV = nRT সমীকরণ মেনে চলে, সুতরাং গ্যাসের গতীয় তত্ত্ব স্বীকার্যগুলির মধ্যে এমন কিছু স্বীকার্য কল্পনা করা হয়েছে যেগুলো ত্রুটিপূর্ণ, ঠিক আছে। ফলে এই তত্ত্ব প্রয়োগে প্রাপ্ত সমীকরণ PV = nRT সব উষ্ণতা এবং চাপে আদতে রিয়েল সিচুয়েশনে আমরা প্রয়োগ করতে পারবো না। PV = nRT সমীকরণকে অতি নিম্ন চাপ এবং উচ্চ উষ্ণতা ব্যতীত অন্য কোনো অবস্থাতেই মেনে চলে না, তাদেরকে বাস্তব গ্যাস বলে। এবং এই জিনিসটা আগের দিনও বলেছি, আজকে আমি আরেকবার এই জায়গাটা হাইলাইটেড করে দিলাম, ঠিক আছে। অতি নিম্ন চাপ উচ্চ উষ্ণতাতেই কিন্তু আমাদের বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো বিহেভ করে, ঠিক আছে। আদর্শ গ্যাসের আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতি সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বিজ্ঞানী রেনো, অ্যান্ড্রিউ, অ্যামাগা এবং ক্যামরিং এরকম আরো অনেকে আছে, বিভিন্ন বিজ্ঞানীরা এই বিষয়ে কাজ করেছে। প্রথমে আমরা একটা ইম্পর্টেন্ট যেটা পড়বো সেটা প্রথম অ্যামাগাট লেখা আছে, অ্যামাগাট উচ্চারণ করিস না, অ্যামাগা, টি এর উচ্চারণটা উজ্জ্ব থাকবে। তাহলে অ্যামাগাস ল পড়বো। অ্যামাগাস যে গ্রাফগুলো, গ্রাফটাকে দেখ কিসের সাথে কিসের গ্রাফ টেনেছে, PV এর সাথে P,
আগের দিন বললাম পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট বয়েলস ল মেনে, তাহলে পিভি ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয়, পিভির সাথে আমি যাই গ্রাফ টানবো না কেন সেই গ্রাফটা কি আসবে, স্ট্রেট লাইনই আসবে, অবশ্যই স্ট্রেট লাইনই আসবে। এটা আদর্শ গ্যাসের জন্য আগের দিন যে ফর্মুলাগুলো দেখেছি সেটা আদর্শ গ্যাসকে মেনটেন করেই বা ভেবে, এবং আজকেও আমি এটাকে আদর্শ গ্যাস যদি ভেবে নিই তাহলে আমার কি রকম আসা উচিত ছিল, তাহলে আমার এই স্ট্রেট লাইনটা আসা উচিত, PV ইকুয়াল টু এনআরটি, পিভি কনস্ট্যান্ট, এনআরটি না পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট বয়েলস ল, তাহলে এরকম স্ট্রেট লাইন আসা উচিত, আদর্শ গ্যাসের জন্য স্ট্রেট লাইন আসবে। কিন্তু নাইট্রোজেন, মিথেন, হাইড্রোজেন, অক্সিজেন, হিলিয়াম এসব বিভিন্ন ধরনের বাস্তব গ্যাসকে নিয়ে আমরা যখন গ্রাফ টেনেছি তখন দেখা গেছে কেউই পিভি ইকুয়াল টু আরটি, যে পিভির যে স্ট্রেট লাইনটা আসা উচিত এই স্ট্রেট লাইনের সমান আসেনি। কিছু কিছু গ্যাসের জন্য দেখা গেছে প্রথমে নিচের দিকে এসেছে, মানে প্রেসার যত আমি ধীরে ধীরে বাড়িয়েছি, প্রেসারের ভ্যালুটা ইনিশিয়ালি যখন বাড়িয়েছি পিভি এর ভ্যালুটা কমেছে, তারপরে হায়ার প্রেসার জোনে এই ভ্যালুটা আবার ধীরে ধীরে বেড়েছে। আবার কেউ কেউ প্রথম থেকে, যেমন এই যে এটা হিলিয়াম বা হাইড্রোজেন, এই গ্যাসগুলো প্রথম থেকেই লো প্রেসারে নিয়ে আর হাই প্রেসারে নিয়ে সবসময় পিভি থেকে উপরের দিকে উঠেছে, কিছু গ্যাস প্রথমে কমেছে, কিছু গ্যাস প্রথম উপরে বেড়েছে। এই ঘটনাগুলো কিন্তু গ্রাফে অ্যামাগা লক্ষ্য করলো এবং গ্রাফগুলোকে প্লট করলো বিভিন্ন প্রেসারের সাথে পি ইন্টু ভি এর গুণফল। তো এই গ্রাফগুলো পাওয়া গেল আলাদা আলাদা গ্যাসের জন্য। তাহলে কেউ কমেছে দিয়ে বেড়েছে, কেউ শুরু থেকেই বেড়েছে, কিন্তু কেউই পিভি লাইনের সাথে প্যারালাল যায়নি, তাই না? তাহলে দেখ এখানে কিছু অবজারভেশন এখান থেকে পেলাম যে N2CO2 প্রভৃতি গ্যাসের ক্ষেত্রে চাপ বৃদ্ধিতে পিভি এর মান প্রথম দিকে কমছে, প্রথমে নিচের দিকে একটা ডিপ নিল, তারপরে উপরের দিকে উঠেছে, চাপের একটা নির্দিষ্ট মানে পিভি সর্বনিম্ন হয় যে একদম নিচের পয়েন্টটা দিয়ে তারপরে উপর দিকে ক্রমশ বাড়তে থেকেছে। হিলিয়াম হাইড্রোজেনে কেন চাপ বৃদ্ধিতে পিভির মান প্রথম থেকেই বাড়তে থাকে এবং প্রাপ্ত রেখাগুলি কোনো অবতল অংশ নেই, এই আর কি ব্যাপার, এই ঘটনাগুলো দেখতে পেয়েছে। এবার 1 অ্যাটমসফেরিক মানে 0 থেকে 1 মানে 1 অ্যাটমসফেরিক প্রেসারের থেকে লো নিলেও এরকম একটা লো প্রেসার জোনে একটা ঘটনা ঘটেছে, যখন খুব লো প্রেসার জোন তখন ইনিশিয়ালি এইটা যদি পিভির সাথে স্ট্রেট লাইন আসা উচিত, সেই স্ট্রেট লাইনের কাছাকাছি একটু থাকার চেষ্টা করবে, সেখান থেকে আমরা দেখব। এখানে দেখ যখন এই গ্রাফটা ইম্পর্টেন্ট জিনিস, এই জায়গাটা লো প্রেসারের ব্যাপারটা একটু বোঝা যাবে। 1 অ্যাটমসফেরিক প্রেসারের থেকে কম বিভিন্ন চাপে পিভি বনাম পি তুই যদি গ্রাফ টানিস, রেখাগুলি বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে সরল রেখা হয় এবং পি অক্ষের সমান্তরাল, কিন্তু পি অক্ষের সাথে সমান্তরাল কিন্তু হয় না, এরকম নিচের দিকে নামে। তাহলে প্রত্যেকে খুব লো প্রেসারে, 0 থেকে 0 প্রেসার তো কিছু নেই, মোটামুটি 1 অ্যাটমসফেরিক প্রেসার থেকে মোটামুটি এরকম একটা জায়গাতে ওই 0.2 0.3 এরকম পর্যন্ত প্রেসার অবধি নিয়েছে। সেই ডেটাগুলোকে ব্যাকে এক্সট্রাপোলেট করেছে, এক্সট্রাপোলেট করলে সবাই 22.4 এসে মিট করে। তাহলে 22.4 কোথায় মিট করছে, পিভি অ্যাক্সিসকে কাট করছে, মানে প্রেসার যখন 0, ওটা ডাইরেক্ট তো 0 প্রেসারে পাইনি, 0 প্রেসারে করে না করে যে ডেটাগুলো পেয়েছি ব্যাকে এক্সট্রাপোলেট করা হয়েছে। তাহলে বর্ধিত করলে দেখা যাবে পি ইকুয়াল টু 0 মানে পিভি অক্ষকে 22.4 লিটার মানে ছেদ করছে। বাস্তব গ্যাসের পিভি এর এই মান এনটিভিতে 1 মোল আদর্শ গ্যাসের পিভি এর মানের সাথে সমান। সুতরাং অতি নিম্ন চাপে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করছে, এটা একটা কথা যেটা বলছিলাম, নিম্ন চাপে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে। এখানে একটা গ্রাফ দিয়েছে, অত চাপ কিছু নেই। এবার এখানে যদি দেখি আদর্শ আচরণ থেকে বিচ্যুতি এবং বয়েল উষ্ণতা, এটা একটা বিষয় বুঝবো, ঠিক আছে? বয়েল উষ্ণতা এই জিনিসগুলো এন্ট্রান্সের জন্য লাগবে এবং এন্ট্রান্সের জন্য এই যে বয়েল টেম্পারেচারটা একটা ইম্পর্টেন্ট জিনিস এন্ট্রান্সের জন্য, হ্যাঁ, বোর্ডসের জন্য অত কিছু না। এবার ব্যাপারটা হচ্ছে দেখ, একটা এবার করে দিলাম কি, আগেরটার অ্যামাগার যে গ্রাফটা দেখছিলাম একটু আগে অ্যামাগাতে, ওখানে আলাদা আলাদা গ্যাস নিচ্ছিলাম, এবার একটা নির্দিষ্ট গ্যাস নিলাম, সেই গ্যাসকে বিভিন্ন টেম্পারেচারে এবার ডেটা নেবো, ঠিক আছে? সেই গ্যাসের বিভিন্ন টেম্পারেচারে আমরা ডেটা নেবো। তাহলে দেখি বিভিন্ন টেম্পারেচারে ডেটা নিই। তাহলে স্থির উষ্ণতা, দেখ বিভিন্ন স্থির উষ্ণতা, ঠিক আছে? প্রথমে -75 বিভিন্ন প্রেসার চেঞ্জ করলাম, -75 ডিগ্রিতে টেম্পারেচারটা ফিক্স রাখলাম, দিয়ে প্রেসারটাকে বাড়ালাম, গ্রাফ পেলাম ওই একটা গ্যাসের জন্যই। সেই গ্যাসের জন্য টেম্পারেচারটা বাড়িয়ে -25 করলাম, -25 ফিক্স রাখলাম, পিভি এর ডেটা নিলাম। 50 ফিক্স রাখলাম, পিভি এর ডেটা নিলাম। 200 ফিক্স রাখলাম, পিভি এর ডেটা নিলাম। তাহলে বিভিন্ন স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট গ্যাসের পিভি বনাম পি লেখচিত্র দেখা যায় উষ্ণতা বৃদ্ধিতে রেখাগুলি অবতল অংশ গভীরতা ক্রমশ হ্রাস পেতে থাকে। তাহলে প্রথম লাইনের মিনিংটা বুঝি, অবতল অংশ, এই যে তলার দিকে ডিপটা নিয়েছে না, এই যে তলার দিকে এই যে ডিপটা নিয়েছে, এটা হচ্ছে অবতল অংশ। তাহলে যত তুই টেম্পারেচার বাড়িয়েছিস এই অবতল অংশটা কি হয়েছে, ধীরে ধীরে কমেছে, এই অবতল অংশটা ধীরে ধীরে কমেছে, এটা বলতে চাইলো প্রথম লাইন। এবার একটা নির্দিষ্ট উষ্ণতায় সরে আসে এবং পিভি অ্যাক্সিসের দিকে সরে আসে, ঠিক আছে? একটা নির্দিষ্ট উষ্ণতায় সর্বনিম্ন মানটি পিভি অক্ষের উপর সমাপতিত হয়, ঠিক আছে? এবং কম চাপ অঞ্চলে পিভি বাই পি লেখাটি অনুভূমিক থাকে।
এই অবস্থায় পিভি মান ধ্রুবক থাকায় গ্যাসটির ক্ষেত্রে বয়েল সূত্র প্রযোজ্য হয়। যেমন বলেছে একটা সার্টেন, এই বিভিন্ন যে টেম্পারেচার রেঞ্জে আমরা এই ডেটাগুলো নিচ্ছি, এই বিভিন্ন টেম্পারেচার রেঞ্জে যে ডেটাগুলো নিচ্ছি তার সেই ডেটা নিতে নিতে এমন একটা টেম্পারেচার আমরা পাবো, এই ডেটাটা নিতে নিতে আমরা এমন একটা টেম্পারেচার পাবো, ভালো করে ছবিটা দেখ, একটু জুম করলাম অনেকটা, এমন একটা টেম্পারেচার পাবো যে টেম্পারেচারে সার্টেন একটা টেম্পারেচার প্রেসার রেঞ্জে, যেমন এই জায়গাতে আমি যদি এটাকে 0 ধরি, 0 থেকে মোটামুটি এইটুকু একটা রেঞ্জের মধ্যে, এইটুকু রেঞ্জের মধ্যে এটা পিভি অ্যাক্সিসের সাথে মোটামুটি প্যারালাল চলছে। এটা একটু ইয়ে করি, পিভি যে অ্যাক্সিসটা, এই যে পিভি অ্যাক্সিস ডট ডট, তার সাথে মোটামুটি এটা প্যারালাল থাকছে, তার সাথে এটা মোটামুটি এইটুকু অল্প প্রেসার এই রেঞ্জ এটা মোটামুটি প্যারালাল চলছে, মানে পিভি সাথে প্যারালাল চলছে, মানে বয়েলের সূত্রটা আমি ওই পার্টিকুলার টেম্পারেচারে 50 ডিগ্রিতে, 50 ডিগ্রি টেম্পারেচার, 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে লো প্রেসার রেঞ্জ, আমরা জানি লো প্রেসারে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, কিন্তু সেই আচরণটা অন্যান্য টেম্পারেচারে -75, 25, 200 সেই জায়গাতে একদমই কোনোভাবেই এটা এই অ্যাক্সিসের সাথে একটু হলেও প্যারালাল নয়। 50 ডিগ্রিতে দেখা যাচ্ছে ইনিশিয়ালি একটু প্যারালাল চলেছে, তারপরে তো ডেভিয়েশন হবেই, কিন্তু ইনিশিয়ালি একটু প্যারালাল চলেছে। তাহলে এই যে পার্টিকুলার টেম্পারেচারটা, যে টেম্পারেচারে দেখ এইটাকেই বয়েল উষ্ণতা বলছে, তাহলে এই যে পার্টিকুলার যে টেম্পারেচারটা, এই যে পার্টিকুলার টেম্পারেচারটা যে টেম্পারেচারে অল্প একটু প্রেসার রেঞ্জে ওটা আদর্শ গ্যাসের মতো আচরণ করে, সেটাকেই আমরা বলবো তার বয়েল উষ্ণতা। ডেফিনেশনটা ভালো করে দেখ, সেটাকে কি বলবো, তার বয়েল উষ্ণতা। তাহলে বয়েল উষ্ণতা ডেফিনেশনটা দেখি, তাহলে কোনো একটি বাস্তব গ্যাসের ক্ষেত্রে যে বিশেষ উষ্ণতায় পিভি বনাম পি লেখচিত্রটি চাপের একটি বিস্তৃত অঞ্চলে, বিস্তৃত অঞ্চলে ওই যে রেঞ্জটা দেখালাম দুটো মার্ক দিয়ে, পি অক্ষের সমান্তরাল হয় এবং গ্যাসটি বয়েলের সূত্র মেনে চলে, সেই বিশেষ উষ্ণতাকে গ্যাসের বয়েল উষ্ণতা বলে। তাহলে পার্টিকুলার উষ্ণতাতে কিন্তু যা ইচ্ছা প্রেসার দিয়ে দেবো তা নয়, সামান্য একটা প্রেসার রেঞ্জ আছে, যে ওই প্রেসার রেঞ্জের মধ্যে মোটামুটি পি অ্যাক্সিসের সমান্তরাল, মানে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকছে, সেই টাইমটাকে ওইটুকু প্রেসার রেঞ্জে এবং ওই পার্টিকুলার টেম্পারেচারে গ্যাসটা বয়েলের সূত্র মেনে চলছে, মানে আদর্শ গ্যাসের মতো আচরণ করে। কিসের মতো আচরণ করে? আদর্শ গ্যাসের মতো আচরণ করে, সেটাকেই আমরা বলবো বয়েল উষ্ণতা। ঠিক আছে, তাহলে অন্যভাবে কি বলবো, কোন বাস্তব গ্যাসের ক্ষেত্রে যে বিশেষ উষ্ণতায় গ্যাসটি পিভি এর মান চাপের বিস্তৃত অঞ্চলে ধ্রুবক হয় এবং বয়েলের সূত্র মেনে চলে, সেই বিশেষ উষ্ণতাকে গ্যাসের বয়েল উষ্ণতা বলবো। আলাদা আলাদা গ্যাসের আলাদা আলাদা বয়েল উষ্ণতা হবে, এটা ভালো করে ইনফরমেশনটা পড়তে হবে, বোর্ড স্কুলেও কোশ্চেন আসতে পারে। কি, কোন গ্যাসের বয়েল উষ্ণতা উক্ত গ্যাসের বৈশিষ্ট্য সূচক রাশি, বিভিন্ন গ্যাসের বয়েল উষ্ণতার মান বিভিন্ন, হাইড্রোজেন, নাইট্রোজেন, হিলিয়াম ডেটা দিয়েছে, -2 এত এত করে ডেটাগুলো দিয়েছে। ঠিক আছে, বলেছে সাধারণভাবে যেসব গ্যাসে, এটা ভালো করে পড়, সাধারণভাবে যেসব গ্যাসে সহজে তরলীভূত হয় তাদের বয়েল উষ্ণতা অপেক্ষাকৃতভাবে বেশি হয়। তাহলে যাদের বয়েল উষ্ণতা যত বেশি তাদেরকে লিকুইড করা তত সুবিধা, এইটা হাইলাইট করে দিলাম, এই ইনফরমেশনটা যেন মাথায় ঢুকে যায়। যাদের বয়েল উষ্ণতা যত বেশি তাদের সহজে তরলীভূত করা যাবে, মনে থাকে যেন এই ইনফরমেশনটা লেখা আছে। এবার কিছু জিনিস বলে আজকের ক্লাস আমাদের কমপ্লিট হয়ে যাবে, সেটা হচ্ছে কি, দেখ এটা উপরের আলোচনাগুলো থেকে আমরা কি বুঝতে পারলাম, উপরের আলোচনাগুলো, এরপরেও পরের পেজে একটা ছবি আছে, মানে একটা পয়েন্ট আছে যেটা এই ছবিতে নেই, ছবিটা আমি তুলে নিই, পরের পাতাটাও পড়ে নিবি। একটা কি আছে, অতি নিম্নচাপ বা উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, এটা আমরা জানি। তাহলে অতি নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতায়, এটা শুরু থেকেই পড়ে আসছি, আবার আমরা এখান থেকে বুঝলাম, এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, যত বছর তোকে এইরকম কাইনেটিক থিওরি পড়তে হবে, গ্যাসের এই চ্যাপ্টারটা কিন্তু ফিজিক্সেও আসে। ঠিক আছে, তাই যত বছর যত জীবন এটা পড়তে হবে, এইটা বারবার লাগবে, গ্যাস পড়তে গেলে এই জিনিসটা বারবার লাগবে। তাহলে অতি নিম্নচাপ উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। উচ্চ চাপ বা নিম্ন উষ্ণতায় বাস্তব গ্যাস গুলির আচরণ আদর্শ গ্যাস থেকে উল্লেখযোগ্যভাবে কি হবে, ডেভিয়েট করে যাবে, তাই না, উল্লেখযোগ্যভাবে বিচ্যুত হবে। কারণ যে কন্ডিশনে আদর্শ গ্যাসের মতো আচরণ করবে তার উল্টো কন্ডিশনে সেখান থেকে বিচ্যুত হবে। আর 3 নম্বর পয়েন্টে যেটা লেখা রয়েছে সেটা আমি পড়ে দিই, ছবিটা তুলে নিই। প্রতিটি বাস্তব গ্যাস তাদের বয়েল উষ্ণতায় চাপের একটি বিস্তৃত অঞ্চল পর্যন্ত আদর্শ আচরণ করে। তাহলে এই বিষয়টা বলি, তা চাপের একটা বিস্তৃত অঞ্চল 200 থেকে এত দূর অবধি ধর, এই রেঞ্জের মধ্যে এটা পিভির সাথে সমান্তরাল, মানে পি অ্যাক্সিসের সাথে সমান্তরাল বা পিভির সাথে সমানভাবে চলছে। তাহলে এই যে বিস্তৃত অঞ্চলটা, এই যে বিস্তৃত অঞ্চলটা, প্রেসারের এই যে বিস্তৃত অঞ্চল,
এই বিস্তৃত অঞ্চলে এটা বয়েলস ল মেনে চলছে, ঠিক আছে? এইটাকে আমরা বলবো তাহলে এই যে, এবং এই লাইনটা কোন টেম্পারেচারে পেয়েছি, বয়েল উষ্ণতা লেখা হয়েছে 50 ডিগ্রি সেলসিয়াসে। এটা সবার জন্য 50 ডিগ্রি সেলসিয়াস নয়, এখানে যে গ্যাসের ডেটাটা নিয়েছে সেই গ্যাসের জন্য এটা 50 ডিগ্রি হয়েছে। আলাদা আলাদা গ্যাসের আলাদা আলাদা হয়, আলাদা আলাদা গ্যাসের ভ্যালু আলাদা আলাদা, এখানে দেখতেই পাচ্ছিস, ঠিক আছে? এই 50 ডিগ্রি যেটা দেখছিস ওটা নাইট্রোজেনের জন্য, হাইড্রোজেন হিলিয়াম নাইট্রোজেনের জন্য 50 ডিগ্রিতে বয়েলস টেম্পারেচার হয়। তাহলে 50 ডিগ্রিতে আমি যদি নাইট্রোজেনকে রাখি এবং প্রেসারের ওই যে লো রেঞ্জে, একটা সার্টেন প্রেসার রেঞ্জে ওটা বয়েলের সূত্র মেনে চলছে, এটা এখান থেকে পড়তে বলেছে, ঠিক আছে? তাহলে এই পয়েন্টগুলো যেন মনে থাকে। পরে আর কি থাকলো, এরপর আমাদের কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর আছে। কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর থেকে এ বছরের WBJEতেই কোশ্চেন এসেছে, তোদের বেলাতেও আসতে পারে, স্কুলে তো আসবেই। আর আমরা ভ্যান ডার ওয়াল ইকুয়েশন পড়বো, ভ্যান ডার ওয়াল ইকুয়েশনটা কি না, আর সেখান থেকে আমাদের ক্রিটিক্যাল ফ্যাক্টর করে নিলেই আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাচ্ছে। খুব বিশাল কঠিন কিছু চ্যাপ্টার নয় বা খুব লেন্দি চ্যাপ্টারও নয়, ঠিক আছে? সো এর পরের ক্লাসে আমরা ওই টপিকটা পড়ে নেব এবং একসাথেই আমরা PYQ করে নেবো, কারণ PYQ তে বেশি কোশ্চেন নেই, ওই যত কোশ্চেন ভ্যান ডার ওয়ালস থেকেই আছে, PYQ করতে হয়তো 15-20 মিনিট লাগবে, এরকম একটা ব্যাপার। তো তাহলে নেক্সট ক্লাসেই আমাদের এই গ্যাসিয়াস স্টেট শেষ হয়ে যাবে, তারপরে আমাদের সলিড স্টেট আছে, সলিড স্টেটটা ওরকম 2 কি 3টে ক্লাস লাগবে, তাহলে আমাদের সলিড স্টেটও কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই চ্যাপ্টারগুলো এমন বিশাল কিছু অত লেন্দি না, অত ঝামেলারও নেই। ঝামেলার চ্যাপ্টার যেটা ছিল সেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার, বন্ডিং, পিরিয়ডিক টেবিল, এই 3টে ঝামেলা ছিল, টাইম লেগেছে এগুলো পড়াতে, তাই ভালো করে পড়তে গেলে একটু টাইম লাগবে। আর যদি উপর পড়তে চাস তাহলে তো ছোট্ট করে পড়িয়ে দিলেই হতো, যে অ্যাটমিক স্ট্রাকচার না বন্ডিং এ 10টা ক্লাস লেগেছে, 10টা ক্লাসে 10-12 ঘন্টা ধরে না পড়িয়ে আমরা চাইলে 2-3 ঘন্টার মধ্যেও শেষ করে দেওয়া যেত, তাহলে ভালো করে শিখতি না। ভালো করে শিখতে গেলে একটু টাইম দিতে হবে, আমি সেভাবেই পড়াচ্ছি যেন এন্ট্রান্সের জন্য এই ক্লাসগুলো করে তুই এন্ট্রান্সের জন্য যেন প্রিপেয়ার হয়ে যাস, নতুন করে আর কিছু পড়তে না লাগে। তারপরে এন্ট্রান্সের কোশ্চেন প্র্যাকটিস করবি, হয়তো 2-একটা কনসেপ্ট তারপরে এক্সট্রা পড়তে হলো, এমন নয় যে তুই 90% কনসেপ্টই জানিস না, কোনোটাই বুঝতে পারছিস না। তার মধ্যে ধর 100টা কোশ্চেন করলি, 100টা কোশ্চেনের মধ্যে দেখা যাবে হয়তো 5টা কোশ্চেন একটু ট্রিকি, তোকে আলাদাভাবে একটু বুঝতে হলো, হয়তো একটু বাইরের কনসেপ্ট পড়তে হলো। 95টা কোশ্চেন তোর এই যা পড়ছিস তার মধ্যেই থাকবে, এবং ওই 5টা কোশ্চেন যে একটু এক্সট্রা আছে ওইটার জন্যই তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো প্র্যাকটিস করা, যে আমার সব আমি পড়েছি, সব পড়ার পরেও আমাকে আর কি এক্সট্রা পড়তে হবে সেই জন্য। এবং দেখা যাবে হয়তো এক্সট্রা কিছু পড়তে হলো না, এই 5টা কোশ্চেন বাকিদের থেকে একটু বেটার, তোর কনসেপ্টটাকে একটু ব্রাশ আপ করতে পারলে ওটার জন্য, বা কনসেপ্টে কিছু গলতি ছিল সেটা। তাই এমন ভাবে পড়বো না যেন এন্ট্রান্সের কোশ্চেন করার সময় ম্যাক্সিমাম কোশ্চেনই করতে পারছি না, সবই বাইরের মনে হচ্ছে, তাহলে সবই যেন করতে পারি, 2-একটা তো একটু বাইরে হবে, সেটা তো আমরা তারপরে প্রিপেয়ার করে নেবো, ঠিক আছে? তাহলে যতটা পড়াচ্ছি এতটা পড়লেই স্কুল তো কভার হচ্ছেই, এন্ট্রান্সও কভার হয়ে যাচ্ছে, এটাই আমি বারবার বলি। তাহলে পড়াটা শুধুমাত্র বোর্ডসের জন্য ভাবলে হবে না, বা যদি ভাবি স্যার সবে তো ফার্স্ট সেমিস্টার, এখন থেকেই ভাবতে হবে, এখন থেকে না ভাবলে 4th সেমিস্টারে গিয়ে তুই ভাববি এন্ট্রান্স দেবো, কোনোদিনই ক্লিয়ার করতে পারবি না। যে ছেলেগুলো ক্লিয়ার করবে তারা এর আগে থেকেও পড়তে শুরু করে দিয়েছে, ঠিক আছে? সো যদি এখনো এন্ট্রান্সের জন্য না ভাবতে শুরু করিস, ভাবতে শুরু কর, এখনো খুব দেরি হয়ে যায়নি, ঠিক আছে? এখন থেকেই ফার্স্ট সেমিস্টার থেকে এন্ট্রান্সের জন্য ভাবতে হবে, 11 থেকে, তবে গিয়ে 12-এ গিয়ে এন্ট্রান্স ক্লিয়ার হবে, এই আর কি বলার, ঠিক আছে? আজ এতটাই থাকলো, বাকি নেক্সট ক্লাসে।